বলছিলাম যে আমরা হচ্ছে আজকে ডম নিয়ে কাজ করব। ডম জিনিসটা কি? ডম জিনিসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টকে আমরা যখন এইচটিএমএল সিএসএস এর সাথে ইন্টারঅ্যাক্ট করে কাজ করি। সো নর্মালি আমরা যখন হচ্ছে একটা ওয়েবসাইটে ব্রাউজ করি, ব্রাউজ করার পরে আমরা কি দেখি আসলে? ভাই স্ক্রিনটা শেয়ার হয় নাই। ও আচ্ছা, সরি, স্ক্রিন আবার শেয়ার করতে হবে, ভুলে গেছি। ওকে, সো হোপফুলি এখন দেখা যাচ্ছে। তো জি আমরা ভাইয়া। যেটা করছিলাম, বলেছিলাম হচ্ছে আমরা যেটা করব যে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব। ধরলাম হচ্ছে আচ্ছা আমাদের তো একটা index.html ফাইল ছিল, আমরা এটাতে নিয়ে কাজ করি। জাস্ট আমরা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করতে পারি এটার জন্য, সেটার নাম দিতে পারি হচ্ছে app.js। অ্যান্ড এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা থাকবে। আমরা চাইলে হচ্ছে এখানে স্ক্রিপ্টের মধ্যেও সব জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারতাম, বাট এটা একটা কোনো গুড প্র্যাকটিস না। বেটার হয় সবসময় যেন আমরা হচ্ছে আলাদা করে জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করে ফেলি। সো আমি যদি লিঙ্ক করে ফেলি তাহলে এটা হচ্ছে app.js কানেক্ট করে ফেললাম, এবং আপাতত ক্লাস 1টা দরকার নেই আমাদের। আর আমাদের এখানে যে app.jsটা এটা হচ্ছে ঠিকঠাক মতো কাজ করছে কিনা চেক করার জন্য জাস্ট সিম্পলি আমরা যেটা করতে পারি, কনসোল লক করে দেখতে পারি যে হ্যাঁ কাজ করছে। সো আমি যদি এখন এখানে এসে যদি লাইভ সার্ভারে ওপেন করি এটাকে, সো ওপেন করার পরে আমরা দেখতে পারবো এটাকে এখন ওপেন হয়নি কেন। ওকে, সো যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে দেখবো যে এখানে আমাদের কি বলছে, জাভাস্ক্রিপ্ট লিঙ্কড। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ঠিকঠাক মতো লিঙ্কড হয়েছে এবং কাজ করছে। তো নর্মালি কি হয়, আমরা যখন একটা ওয়েবসাইটে আসি, এই যে আমাদের এই গুগল মিটে যে লেআউটটা দেখতে পাচ্ছি আমরা, লেআউটটা কিন্তু হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে করা হয়েছে। তো যেহেতু এইচটিএমএল সিএসএস দিয়ে করা হয়েছে, আমরা বলে দিচ্ছি এখানে সব কিছু যে আসলে এখানে স্ট্রাকচারটা কেমন হবে, এখানে ইউজার নেমের মধ্যে হচ্ছে কতটুকু জায়গা নিয়ে থাকবে, ফন্ট সাইজ কীরকম হবে, যেটা ছবিটা কতটুকু জায়গা নিয়ে থাকবে, এবং হোভার করার পরে কি করছে, কিছু বাটন আসছে, প্রতিটা বাটনে একটা করে ডিফারেন্ট ফাংশনালিটি আছে। তো আমি যখন এই বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে কি হয়, সেই বাটনের একটা ফাংশনালিটি অনুযায়ী সেটা অপারেট করে। এখন বাটনের কোথায় আসলে বাটনটা থাকবে, স্টাইলটা কেমন হবে, সেটা কিন্তু আমি এইচটিএমএল সিএসএস এর মধ্যে বলে দিচ্ছি। কিন্তু বাটনটা আসলে কিভাবে কাজ করবে, এখানে ক্লিক করার পর সেটা আসলে কোন অপারেশন এক্সিকিউট করবে, এটার জন্য কিন্তু আমার জাভাস্ক্রিপ্টটা লাগছে। সো এটা কিন্তু আমার এইচটিএমএল সিএসএস দিয়ে করা সম্ভব হচ্ছে না। ইভেন আমরা যে এখানে চ্যাট বক্স দেখতে পারছি, এই চ্যাট বক্সের ডিজাইনটাও কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়ে করা হয়েছে, যে চ্যাট বক্সের সাইজ আসলে এরকম হবে। এখানে একটা ক্লোজ বাটন আছে, এখানে আমরা সবগুলা হচ্ছে কি করতে পারছি, যে যে মেসেজগুলো লিখছে সেই মেসেজগুলো এখানে চলে আসছে। কিন্তু এই কাজটা যদি শুধুমাত্র স্ট্যাটিক থাকতো তাহলেও কিন্তু এটা পসিবল হতো না। কেন পসিবল হতো না? কারণ মেসেজগুলো কিন্তু রিয়েল টাইমে আদান প্রদান হচ্ছে। এটা কিন্তু আমার এইচটিএমএল সিএসএস ফাইলের মধ্যে হার্ড কোডেড না, আগে থেকে দিয়ে দিইনি আমরা। সো আমরা স্ট্রাকচার বলে দিচ্ছি যে এখানে ইউজার নেমটা থাকবে, এখানে টাইমটা থাকবে, এবং তারপরে যে মেসেজটা আমরা দিব সেটা এখানে থাকবে। সো এটা হচ্ছে আমাদের কি লেআউটটা, যে স্ট্রাকচারটা কীরকম থাকবে। কিন্তু এই মেসেজগুলো কিন্তু কি হচ্ছে, যখনই কেউ আমরা একজন টেক্সট লিখছি, লেখার পর কিন্তু সে টাইম স্ট্যাম্প থেকে সে টাইমটা ক্যাপচার করছে, তার ইউজার নেম ক্যাপচার করছে, এবং যে মেসেজটা সে লিখছিল সেই মেসেজটা কিন্তু এখানে আসছে। সো যেটা কি হচ্ছে এখানে, সো এই যে বললাম যে ইউজার যখন এখানে কিছু লেখার পরে যখন সেন্ড বাটনে ক্লিক করে, লাইক আমি এখানে কিছু লিখে যখন আমি সেন্ডে ক্লিক করলাম, মেসেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এই যে লেখার পর মেসেজটা চলে আসলে এই কাজটার জন্য জাভাস্ক্রিপ্ট দরকার। কিন্তু এই যে আমরা হচ্ছে এই ফর্মের মধ্যে মেসেজটা লিখছি, তারপরে বাটনে ক্লিক করছি, এটার জন্য আমাদের এইচটিএমএল সিএসএসও দরকার। সো আমরা এতদিন যেটা করছিলাম সব কিছু কী করছিলাম, জাস্ট টার্মিনালের মধ্যে রান করে দেখছি। তো টার্মিনাল ওপেন করছিলাম, ওপেন করার পর রান করছি, এখানে কোড দেখছি। এটা দিয়ে আমরা আসলে কী করছিলাম, জাভাস্ক্রিপ্টের যে কোর কনসেপ্টগুলো, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কাজ করে কিভাবে, সেটা আমরা শিখছিলাম। কিন্তু এখন আসলে জাভাস্ক্রিপ্ট যে জন্য ইউজ করা হয়, জাভাস্ক্রিপ্টের কিন্তু মানে যেটা বলা যায় যে সোল পারপাসটা হচ্ছে আমরা সেটাকে একটা ওয়েব ব্রাউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমরা একটা আউটপুট দেখব। সো এখন আমরা এই জায়গায় চলে আসছি যে আমরা একটা ওয়েব ব্রাউজারের সাথে একটা ওয়েব ফাইল সাথে সরাসরি জাভাস্ক্রিপ্ট কানেক্ট করে কি করে আমরা আমাদের রেজাল্টটা হচ্ছে প্রডিউস করতে পারি।
সো এখন আর টার্মিনালে আমরা কাজ করব। টার্মিনাল হচ্ছে খুব দরকার, স্পেশালি হচ্ছে ডিবাগিংয়ের জন্য টার্মিনাল খুবই দরকার। এবং তারপর আরেকটা ওয়ে হচ্ছে আমরা যখনই কোনো ফাংশনের কাজ করি যে কনসোল লক করে করে দেখা যে আসলে আমরা যেভাবে চাচ্ছি ঠিক সেইভাবে আউটপুটটা আসছে কিনা। সো আমি যদি এখন আবার এখানে চলে আসি, আমাদের এখানে এখন কিছুই নেই, জাস্ট একটা H1 ট্যাগ আছে। আমি হচ্ছে এখানে আরও কিছু হচ্ছে পি ট্যাগ দিয়ে দিই এবং ডামি কিছু টেক্সট জেনারেট করে ফেলি। ধরলাম এখানে একটা ডামি টেক্সট এবং আরেকটা ডামি টেক্সট নিয়ে রাখলাম। সো দুইটা ডামি টেক্সট আছে এখানে, একটা হচ্ছে H1 ট্যাগ আছে, আর কি থাকতে পারে আমি হচ্ছে আরেকটা যেটা করতে একটা বাটন নিতে পারি। সো আমি যদি বাটন দিই, বাটনে দিয়ে যদি বলি হচ্ছে চেঞ্জ মি। সো এখন যেটা হচ্ছে আমার এখানে এখন দুইটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট আছে, একটা বাটন আছে এবং একটা H1 ট্যাগ আছে। তো এটা কি করছে আসলে পুরো জিনিসটাই কিন্তু আমার HTML ফাইলের মধ্যে আছে। তো এই যে HTML ফাইলের মধ্যে জিনিসগুলো আছে, আমরা যখন একটা HTML ফাইল দেখি, ফাইলের স্ট্রাকচারটা আসলে কি, ফাইলটা শুরু হয় হচ্ছে ডক টাইপ HTML দিয়ে, তারপর আমরা হচ্ছে HTML ট্যাগটা দিচ্ছি, তার মধ্যে হচ্ছে হেড আছে এবং বডি আছে, তারপর হেডের মধ্যে আরও কিছু জিনিস আছে, বডির মধ্যেও আরও কিছু জিনিস আছে, এবং এই সব কিছু কিন্তু একসাথে করে রেন্ডার করে দেখাচ্ছে। তো একটা HTML ফাইল যখন আমরা রান করি আসলে ব্রাউজার কি করে, ব্রাউজার করে সেই ফাইলটাকে সে রেন্ডার করে যে আমাদের কোডগুলো আসলে কিভাবে কাজ করবে, সে কোডগুলোকে সে রেন্ডার করে আমাদের ব্রাউজারের মধ্যে দেখাচ্ছে। তো ব্রাউজার যখন এটাকে রেন্ডার করে, ব্রাউজার কিছু অবজেক্ট ক্রিয়েট করে। এই অবজেক্টগুলো ব্রাউজার আসলে কেন ক্রিয়েট করে, এই অবজেক্টগুলো ক্রিয়েট করে যাতে করে আমাদের যেই জাভাস্ক্রিপ্ট কোডটা আছে, জাভাস্ক্রিপ্ট কোডটা যেন সহজেই আমাদের HTML CSS ফাইলের সাথে হচ্ছে মানে ফাইলগুলোকে হচ্ছে অ্যাক্সেস করতে পারে, ট্যাগগুলোকে অ্যাক্সেস করতে পারে, সেই ট্যাগকে সে হচ্ছে কি করতে পারে, মডিফাই করতে পারে বা চেঞ্জ করতে পারে। এটার জন্য কি করছি, আমরা একটা অবজেক্টে কনভার্ট করে ফেলছি পুরো জিনিসটাকে, এবং এই যে আমরা অবজেক্টকে কনভার্ট করে ফেলছি আমাদের এই ডকুমেন্টটাকে, এটাকে আমরা বলি হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট। এবং এই অবজেক্টটা একটা মডেল ফলো করে। এই মডেলটা আসলে কি, এটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার ফলো করে। আমরা হচ্ছে যদি কেউ CSC স্টুডেন্ট থাকি ব্যাকগ্রাউন্ডে, সো আমরা হচ্ছে ট্রি নিয়ে আমরা কাজ করেছি ডেটা স্ট্রাকচারে। আর যদি হচ্ছে ট্রি কখনো না শুনে থাকি, ট্রি মানে যদি আমরা শুধুমাত্র গাছ চিনি, গাছ ছাড়া আর কিছু চিনি না, তাহলে আমরা আজকে দেখবো যে ট্রি স্ট্রাকচারটা আসলে কি জিনিস। তো এই ডকুমেন্ট অবজেক্ট মডেল কি আমরা হচ্ছে সংক্ষেপে কি বলতে পারি, সংক্ষেপে বলতে পারি হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ডম। সো এই ডমটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য আসলে জাভাস্ক্রিপ্ট ইউজ করে যে কোনো প্রজেক্টে কাজ করা ইজি হয়ে যাবে। সো জাভাস্ক্রিপ্টের মধ্যে একদম প্রথম দিকেই সবচেয়ে যে জিনিসটা নিয়ে ভেজাল হয় বেশি, সেটা হচ্ছে এই ডমটা বুঝা। আমরা যখন ডমটা বুঝে যাব কিভাবে হচ্ছে ডমের মধ্যে থেকে আমরা এলিমেন্টগুলোকে হচ্ছে অ্যাক্সেস করতে পারি, কিভাবে হচ্ছে সেই কিছু মেথড আছে আমাদের ডমের বিল্ট ইন, সেই মেথডগুলোকে ইউজ করতে পারি আমরা, কি করে আমরা হচ্ছে ডমটাকে হচ্ছে আপগ্রেড করতে পারি রিয়েল টাইমে, এটা বুঝে গেলে কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করে যে কোনো কাজ আপনারা করতে পারবেন। আমরা নর্মালি যেরকম ওয়েবসাইটগুলোতে দেখি আসলে, স্পেশালি হচ্ছে কমার্সে, যদি আমি হচ্ছে রকমারিতে যাই, সো রকমারিতে গেলে আসলে কি হচ্ছে, এখানে হচ্ছে বইগুলো হচ্ছে রেন্ডার হয়ে দেখাচ্ছে, ডেটা আসছে, তারপর এখানে হচ্ছে একটা কার্ট আইকন আছে, আমি যদি কোনো কিছু হচ্ছে অ্যাড টু কার্ট দিচ্ছি, সো এখানে যোগ হয়ে যাচ্ছে। সব কিছুই কিন্তু কি হচ্ছে যে রিয়েল টাইমে হচ্ছে ডমটাকে আমরা আপডেট করছি। ইভেন এই সার্চ বার আমি যদি হচ্ছে কোনো কিছু সার্চ করি, সো সার্চ করার পর এন্টার প্রেস করলে কী করছে, আমাকে সেই বইটা হচ্ছে স্পেসিফিক্যালি ইনফরমেশনটা এখানে দেখাচ্ছে। সো ফর্ম থেকে হচ্ছে ইনপুট নেওয়া, ইনপুট নিয়ে হচ্ছে সেটাকে হচ্ছে ভ্যালিডেট করা, তারপর সেই অনুযায়ী কী করা, সেই অনুযায়ী আমাদের ডেটাগুলোকে হচ্ছে আবার ফেচ করে নিয়ে এসে এখানে দেখানো। এই সব কিছু কাজে কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো এবং আমরা প্রজেক্ট করব। প্রজেক্ট করার পর কি করব, আপনাদেরও কিন্তু কিছু অ্যাসাইনমেন্ট থাকবে। সো আমরা এতদিন হচ্ছে যে অ্যাসাইনমেন্টগুলো করেছিলাম সেগুলো আসলে বেশিরভাগই হচ্ছে প্রবলেম সলভিং অ্যাসাইনমেন্ট। আমরা কিন্তু বলতে গেলে ওরকম প্রজেক্ট টাইপ কোনো অ্যাসাইনমেন্ট এখনও করিনি। সো এগুলো হচ্ছে সামনে আসবে এবং দেখা যাবে যে এরকম রেগুলারলি হচ্ছে
কোনো একটা প্রজেক্ট ক্লাসে করানোর পর আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এইদার সেই প্রজেক্টে নতুন কোনো হচ্ছে ফিচার্স অ্যাড করা অথবা সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্রজেক্ট করা। সো এইগুলো আমরা এখন করতে করতে আসলে একটা জিনিস কি যে ডম ভালো মতো বুঝতে হলে ডম নিয়ে আসলে আমাদের প্লে করতে হবে। সো আপনি যখন হচ্ছে ডম বুঝতে চাইবেন ভালো মতো, তখন হচ্ছে ডমের সাথে ইন্টারাক্ট করতে হবে, ইন্টারাক্ট করলে বুঝতে পারবেন। সো আমরা একটু হচ্ছে দেখে আসি যে ডমে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করে পুরো জিনিসটা। এই জন্য আমাদের হচ্ছে অ্যাডোবি এক্সডির হেল্প নেওয়া লাগবে জিনিসটাকে হচ্ছে ভিজুয়ালি দেখার জন্য। সো আমাদের এই এইচটিএমএল ফাইলের মধ্যে আসলে কি আছে, এখানে একটা H1 ট্যাগ আছে এবং দুইটা P ট্যাগ আছে আর একটা বাটন আছে। সো এই জিনিসগুলো আসলে কোথায় আছে, বডির ভাইয়া, ভিতরে আছে। জি ভাইয়া। আচ্ছা আমাদেরকে কি মানে এই যে পুরো ডিজাইনটা আমাদেরকে বানাতে হবে? ডিজাইনটা বলতে বুঝিনি আমি। এই যে মনে করেন রকমাইতে যে জিনিসটা দেখাইছিনি পুরোটা কি আমাদেরই ডিজাইন করতে হবে হ্যাঁ অবশ্যই এরকম? এরকমই, কারণ একটা জিনিস কি আপনি যখন হচ্ছে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে কোনো জায়গায় হচ্ছে জয়েন করবেন, তো ইটস নট লাইক যে আপনি শুধুমাত্র হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন বা শুধু রিয়াক্ট কোড লিখবেন, আপনাকে কিন্তু সাইটের স্ট্রাকচারটা কীরকম হবে এটাও দাঁড় করতে হবে। সো একটা জিনিস হয় কি, যখন এই জব পোস্টিংগুলো দেওয়া হয় তো তখন ধরে নেওয়াই হয় যে আপনি যেহেতু জাভাস্ক্রিপ্ট বা রিয়াক্টের জব অ্যাপ্লাই করছেন, আপনি অ্যাটলিস্ট এইচটিএমএল সিএসএস দিয়ে স্ট্রাকচার তৈরি করতে পারেন, কম্পোনেন্ট ডিজাইন করতে পারেন, লেআউট তৈরি করতে পারেন। সো এই জন্য আমি শুরু থেকে বলে আসছি যে এই ডিজাইনটাতে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সো আমি বলেছিলাম হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে কিছু ক্লাস নিব, কিন্তু দেখা গেছে কি যে কাজ থাকে বা টুকটাক কিছু না কিছু জিনিস থেকেই যায় ফ্রাইডেতে। সো ওই ক্লাসগুলো না হচ্ছে না, তো আপনাদেরকে প্লে লিস্টের হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম যে প্র্যাকটিস করার জন্য। ইভেন আমি হচ্ছে নেক্সট ব্যাচগুলো থেকে আমি হচ্ছে মানে কারিকুলাম কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আর শিখবে সবাইতে হচ্ছে রিয়াক্টের কোনো কোর্স আসবে না, এখন থেকে হচ্ছে ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট কোর্স আসবে। সো এটা হচ্ছে আপনাদের 6.5 মান্থসের কারিকুলাম ছিল, এটা এখন চেঞ্জ হয়ে 10 মান্থসে চলে গেছে। অ্যান্ড পুরো মডিউলটা হচ্ছে আমি রিভাইজ দিয়ে দিয়েছি এবং আরও যে জিনিসগুলো হচ্ছে অ্যাড করা যায়। তো যাই হোক, আপনারাও ক্লাসে অনেক কিছু পাবেন এখানে সিমিলার, যে এমন না যে আপনারা রিয়াক্টে জয়েন করেছেন দেখে ওই জিনিসগুলো আপনারা পাবেন না, কিছু জিনিস পাবেন। মেইন সমস্যা হইতেছে ভাইয়া মানে নিচ থেকে ডিজাইনটা করা, এই হ্যাঁ, যে আইডিয়া গুলা, এইটা হইতেছে মেইন সমস্যা। এটা আমিও ভুগতাম, আমি এই সমস্যায় ভুগতাম দেখেই কিন্তু ওই পরে হচ্ছে শিখবে সবাইতে ইউআই ইউএক্স কোর্সে হচ্ছে জয়েন করেছিলাম, কারণ আমারও এরকম ডিজাইন জেনারেট করতে অনেক প্রবলেম হতো। দেখা যেত কি আমি যখন কোড করতে বসতাম একটা লেআউট তৈরি করার জন্য, আমি লিটারালি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে বসেই থাকতাম, বসে বসে আমি চিন্তা করতাম যে আসলে কীভাবে করা যায়। বাট যখন আমি হচ্ছে আগে থেকে হচ্ছে অ্যাডোবি এক্সডি বলেন বা ফটোশপ বলেন, ইভেন হচ্ছে একটা খাতার মধ্যে সাদা পেজে ওয়ারফ্রেম ডিজাইন করে নিচ্ছি, আমি যখন বানিয়ে ফেলি যে আমার এখানে কোন জায়গায় কী হবে স্ট্রাকচারটা, সো তখন কিন্তু আমার জন্য কি ভিজুয়ালাইজ করাটা ইজি হয়ে যায়। সো তখন আমার হচ্ছে কোড করাটা ইজি। আমি যখন অলরেডি জানি যে আমার আসলে কি ডিজাইন করতে হবে, তখন কিন্তু আমি ইজিলি সেটা ডিজাইন করে ফেলতে পারি। ধরলাম সাপোজ হচ্ছে এটা তো হচ্ছে মোবাইল স্ক্রিনের, আমি ওয়েবের কোনো কিছু এখানে, আচ্ছা এগুলো হচ্ছে লাস্টের কিছু জিনিস দেখাচ্ছে, আগেরগুলো লোড হয়নি। স্যার যাই হোক, তো নর্মালি আমরা দেখি তো ক্লায়েন্টরা আমাদের যখন ডিজাইন ফাইল দেয়, আমাদের তো একটা ফিগমা ফাইল বা এক্সডি ফাইল ইভেন পিএসডি ফাইল দিয়ে দেয়। এবং আপনারা যেহেতু বেশিরভাগই হচ্ছে ফুল স্ট্যাক ব্যাচ থেকে হচ্ছে এসেছেন, আপনারা অলরেডি হচ্ছে এই জিনিসগুলো দেখেছেন যে আমরা যখন প্রথম দিকে যখন এইচটিএমএল সিএসএস ডিজাইন করি, সো পিএইচডি থেকে আমরা সরাসরি কালার স্ট্রাকচার ফন্ট নিয়ে করতে থাকি। আচ্ছা যাই হোক, আমরা এখন যেটাতে ছিলাম যে ডম কি করে আসলে কাজ করে। সো বলেছিলাম যে ট্রি স্ট্রাকচার ফলো করে। সো ট্রি স্ট্রাকচারটা আসলে কি, আমরা যখন একটা গাছ দেখি, সো গাছে দেখার বলতে গাছের যে শিকড়টা থাকে, আপনি যখন কখনো কোনো হচ্ছে গাছ মাটি থেকে যদি উঠিয়ে দেখেন, তো শিকড়টা আসলে কি করে যে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই না, হচ্ছে নিচের দিকে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যায়। ইভেন আমরা যদি হচ্ছে এভাবেও চিন্তা করি, শিকড় যদি না চিন্তা করি, শিকড়ের কথা বাদ দিলাম, যদি মেন গাছটাই চিন্তা করি, সো একটা বড় একটা হচ্ছে মানে কি বলা যায় যে কাণ্ড থাকে বা ডাল থাকে, সেখান থেকে আরও ডালপালা ছড়িয়ে ছিটিয়ে যায়। সো এই যে হচ্ছে মেন ডালটা থেকে চারপাশে ছড়াতে থাকে, তো এই মেন ডালটাকে আমরা হচ্ছে রুট বলি। তো এইখান থেকে বের হয়ে চারপাশে যখন ডালপালাগুলো ছড়িয়ে যায়, ওই সেম গাছটাই কি করে আসলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে জাস্ট উল্টা হয়ে যায়, রিভার্স হয়ে যায়। তো নর্মালি হচ্ছে গাছে এরকম হয়, আমি যদি বলি যে এরকম হচ্ছে একটা বড় ডাল থাকে, ডাল থেকে তারপর এখান থেকে হচ্ছে চারপাশে হচ্ছে আরো হচ্ছে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে যায় এবং এখান থেকে আরো হচ্ছে ডালপালা বের হয়।
তারপর এরকম করে ডালপালা বের হয়। আমার আঁকা খুব খারাপ এবং আমি জাস্ট বোঝানোর জন্য হচ্ছে আঁকছি এটাতে। তো এরকম একটা জিনিস থাকে। তো প্রোগ্রামিংয়ে যেটা হচ্ছে আমাদের এই জিনিসটাই হচ্ছে জাস্ট হচ্ছে রিভার্স হয়ে যায়, বা আমি যদি এটাকেই হচ্ছে আমি জাস্ট নিয়ে হচ্ছে রিভার্স করে ফেলি, আমি যদি এটাকে হচ্ছে নিয়ে আসি and নিয়ে কি ব্যাপারটা হচ্ছে ইয়ে হচ্ছে না, আচ্ছা যাই হোক, আমি যদি কপি করে এখানে যদি পেস্ট করি, আমাকে এখন মাউসও কাজ করা বন্ধ করে দিল। আচ্ছা যাই হোক, সো এটাই জাস্ট আমি জাস্ট ট্রি স্ট্রাকচারে দেখি আমরা বুঝলাম না, অনেকদিন পিসি চালানো হয় না, সব কিছু কেমন জানি লাগতেছে। সো ট্রিতে কি হচ্ছে, ট্রি স্ট্রাকচার আমার হচ্ছে ফার্স্টে যে এলিমেন্টটা থাকে সেখানে একটা সিঙ্গুলার এলিমেন্ট থাকে। আমাদের কোডের মধ্যে আসলে একদম প্রথম যে এলিমেন্টটা সেটা আসলে কি, এই ডক টাইপ এইচটিএমএল, এবং আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একদম হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট। সো এই প্যারেন্ট এলিমেন্টের মধ্যে আসলে কি থাকছে, ডক টাইপ এইচটিএমএল থাকছে, এবং এখান থেকেই কিন্তু আমাদের আসলে কোডের শুরুটা, বা আমরা যদি বলতে পারি যে স্টার্টিং কোডটা কোত্থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু এই ডক টাইপ এইচটিএমএল থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে পুরো জিনিসটা। সো আমি যদি এটাকে একটু মাঝখানে নিয়ে আসি, আর তারপরে জিনিসটা আসলে কোথায় আসছে, তারপরে হচ্ছে আমাদের এই এইচটিএমএল ট্যাগটা। সো এরপরে কি হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ, এবং আমি যদি হচ্ছে আরেকটা হচ্ছে ড্র করে ফেলি রেক্ট্যাঙ্গেল বক্স, এবং সেখানে ভিতরে আসলে কি আছে, ভিতরে হচ্ছে আমাদের এই এইচটিএমএলটা আছে। সো ফার্স্টে ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএল। তো এই যে ডক টাইপ এইচটিএমএল এর পরে যে এইচটিএমএল, এখান থেকে কি হচ্ছে, এটা কানেকশন আছে একটা। সো এটার পরে হচ্ছে এটা আসছে, এখানে কিছু আমি যদি হচ্ছে লাইন ড্র করি এখান থেকে একটা, সো ধরলাম এখানে একটা কানেকশন আছে। তারপরে এই জায়গায় যে আসলে কি হচ্ছে, এখানে যে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে কি বডি। সো জাস্ট কোডটা যেভাবে আছে এই কোডটাকে কিন্তু আমরা কি করছি, রিপ্রেজেন্ট করছি ট্রি ডেটা স্ট্রাকচারে। সো এরপর আমাদের কি হচ্ছে, হেড এবং বডিতে হচ্ছে ভাগ হয়ে গেছে, এবং এই যে আমাদের হেড এবং বডিতে আসলে ভাগ হচ্ছে, এখানে আমরা হচ্ছে এখন লিখতে পারি লাইক এটা হেড এবং এটা হচ্ছে আমাদের বডি। তো আমাদের হেডের ভিতরে আরো কিছু কোড আছে, আমরা সেগুলো নিয়ে আসলে আর বদার্ড হলাম না, আমরা এখন জাস্ট এই বডিটাকে হচ্ছে এখান থেকে আবার হচ্ছে শাখা প্রশাখা বের করি। সো এরপরে যেটা হচ্ছে বডির মধ্যে কি আছে, আমাদের একটা ফার্স্টে হচ্ছে h1 ট্যাগ আছে, তারপর দুটা হচ্ছে কি আছে, প্যারাগ্রাফ ট্যাগ আছে, এবং সেই প্যারাগ্রাফ ট্যাগের পরে হচ্ছে কি আছে, একটা হচ্ছে বাটন আছে। সো এখানে কিন্তু এখন চারটা হচ্ছে এলিমেন্ট আছে, যেটাকে আমরা ট্রিতে বলি হচ্ছে চাইল্ড। সো যখনই হচ্ছে একটা ব্রাঞ্চ থেকে হচ্ছে কিছু ব্রাঞ্চ বের হয়ে আসে, তখনই আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে এই ব্রাঞ্চের হচ্ছে চাইল্ড এইগুলা, আবার এই ব্রাঞ্চের চাইল্ড হচ্ছে এরা, ইভেন এটার চাইল্ড হচ্ছে এটা। সো এটা যেহেতু আমাদের বলতে পারি যে সব কিছুর একদম মূলে, সো এই ডক টাইপ এইচটিএমএল চাইল্ড কিন্তু এই সব কিছুই, সো স্টেপ বাই স্টেপ কিন্তু নেমে আসছে, এবং আমাদের কোডটা কি হচ্ছে এটার জন্য অ্যাক্সেস করাটা ইজি হয়ে যায়। সো যখনই হচ্ছে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করতে যাই, অ্যাক্সেস করলে কিন্তু আমি মানে খুব সহজেই কিন্তু বুঝতে পারি। সো ইটস জাস্ট লাইক আমি যখন এই বডি থেকে শুধুমাত্র h1টা চেঞ্জ করব, সো h1 চেঞ্জ করতে গেলে কিন্তু আমি সরাসরি হচ্ছে h1 এর মধ্যেই কিন্তু চেঞ্জটা হচ্ছে মানে কি বলতে পারি যে মডিফাই করতে পারি। আমাকে কি করতে হচ্ছে না, আমাকে এই h1টা চেঞ্জ করার জন্য আমাকে এই পুরো পেজটা কিন্তু রেন্ডার করার প্রয়োজন হচ্ছে না নতুন করে। সো আমি শুধুমাত্র কি করছি, শুধুমাত্র আমি h1টাকে চেঞ্জ করছি, এবং যদি আমার হচ্ছে এই প্যারাগ্রাফটা চেঞ্জ করতে হয় তখন আমি কিন্তু শুধুমাত্র হচ্ছে এই প্যারাগ্রাফটা চেঞ্জ করতে পারি, এবং যদি বলি যে আমি বাটনটা চেঞ্জ করব, সো তখনও শুধুমাত্র এই বাটনটাকেই চেঞ্জ করতে পারি, আমার পেজের কোনো কিছু চেঞ্জ করতে হয় না। এই জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যেটা করতে পারি, ডাইনামিক্যালি হচ্ছে পেজের কন্টেন্ট চেঞ্জ করতে পারি, এটার জন্য পুরো পেজকে লোড করার প্রয়োজন পড়ছে না, বিকজ আমি কি করছি, শুধুমাত্র এটাকে অ্যাক্সেস করে এটাকে চেঞ্জ করে ফেলছি, বাকি জিনিসগুলো কিন্তু আমার অ্যাক্সেস করার প্রয়োজন পড়ছে না। সো আমি জাস্ট এখানে যদি লিখে ফেলি যে আমার এখানে কি ছিল, h1 ছিল, এবং এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ, এখানে হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ, এবং এখানে একটা বাটন আছে।
সো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে কি করতে বলতে পারছি যে আমাদের ডমের মধ্যে জিনিসগুলো আসলে ট্রি স্ট্রাকচারে কিভাবে আছে সেটা আমরা জাস্ট একটু ভিজুয়ালাইজ করে দেখলাম যে এইভাবে পুরো জিনিসটা স্ট্রাকচার ওয়েতে আছে। সো ব্রাউজার আসলে কি করছে, ব্রাউজার তো আর এরকম করে ভিজুয়াল স্ট্রাকচার বানাবো না, ব্রাউজার কি করছে এই স্ট্রাকচারটাকে কোডে রিপ্রেজেন্ট করছে, এবং কোডে রিপ্রেজেন্ট করার জন্য ব্রাউজার যেটা করে যে একটা অবজেক্ট ক্রিয়েট করে, সেই অবজেক্টটাকে আমরা বলি হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট। সো আমি যদি হচ্ছে এখানে আসি, এখন ধরলাম এই কোডটার মধ্যেই আসার পর যদি আমি বলি যে আমার হচ্ছে এই যে এই ডকুমেন্ট অবজেক্টটার কথা আমি বলছি, সো এই ডকুমেন্ট অবজেক্টটা আসলে কি, আমি যদি এখন এখানে এসে দেখি এটা কিন্তু পুরোটাই কিন্তু আমার কোডের হচ্ছে যেটা আমি করেছিলাম সরাসরি কিন্তু আমাকে এটাই দেখাচ্ছে। কি দেখাচ্ছে, আমার এই বডির মধ্যে হচ্ছে এই H1 আছে, আমার হচ্ছে পি ট্যাগ আছে, বাটন আছে, স্ক্রিপ্ট আছে। সো এই সব কিছু কিন্তু বডির মধ্যে আমি যা যা কিছু লিখেছি সব কিন্তু এখানে এই ডকুমেন্টের ভিতরে কিন্তু চলে আসছে। এখন আমি কি করতে পারছি, এখানে সরাসরি কিন্তু কি করছি, ডকুমেন্টটাকে আমি অ্যাক্সেস করছি। আমি চাইছি যে এই অবজেক্টটার ভিতরে ঢুকে দেখতে যে আসলে এই অবজেক্টটাকে আমরা কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করছি। এটার জন্য আমার যেটা করতে হবে, আমার হচ্ছে console.dir, যে আমি হচ্ছে এটার ডাইরেক্টরিটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এবং আমি যদি এখন ডকুমেন্ট লিখি, লেখার পর আমি কি দেখব যে আমার এই অবজেক্টের যে রিপ্রেজেন্টেশনটা এটা কিন্তু পুরাপুরি আমার কাছে চলে আসছে। সো প্রতিটা অবজেক্টের মধ্যে আমরা কি থাকে জেনেছিলাম, কি থাকে এবং একটা কি এর হচ্ছে একটা ভ্যালু থাকে। সো কি ভ্যালু আকারে আমরা হচ্ছে অবজেক্টকে হচ্ছে রিপ্রেজেন্ট করি, এবং এখানেও কিন্তু সেম অবস্থা, প্রতিটার একটা করে কি আছে এবং সেটা একটা ভ্যালু আছে। সো প্রথমেই হচ্ছে কি ইউআরএল আছে, এই ইউআরএল এর মধ্যে আমাদের এটার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা পাচ্ছি যে আসলে আমাদের এই পেজটা কোত্থেকে লোডিং হচ্ছে। আপনি যদি এখানে আমরা হচ্ছে লোকাল হোস্ট থেকে হচ্ছে লোডিং করেছি দেখি এর অ্যাড্রেসটা এরকম, আমি যদি কোনো লাইভ সার্ভার থেকে লোডিং করতাম সেটা অ্যাড্রেসটা চেঞ্জ হয় কিন্তু অন্য জায়গায় চলে যেত। সো এই যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে। সো আমি যদি এখানে দেখতে চাই এখানে অনেক মেথড আছে, এই মেথডগুলো হচ্ছে সব এখানে নাল দেওয়া আছে, যে কোনো মেথড হচ্ছে কি এখানে কিছু এখনো ডিফাইন করা হয়নি বা কোনো মেথড আমরা ইউজ করছি না এখনো। সো এখানে সব কিছু এভরিথিং দেওয়া আছে, আমার হচ্ছে লাইক যেই যেই ভ্যালু আমি এই অবজেক্টের থেকে নিয়ে অ্যাক্সেস করতে পারি প্রতিটার প্রপার্টি নেম আমার এখানে দেওয়া আছে। এবং আমরা যদি মনে করেন যেটাকে যদি জাস্ট শুধুমাত্র এই অবজেক্টটাকেই ব্যবচ্ছেদ করতে চাই, তাহলে দেখা যাবে যে এটা নিয়ে পুরো একটা ক্লাস চলে গেছে বোঝার জন্য। বাট এটা দেখে ওভারওয়েলমড হওয়ার কিছু নেই যে ভাই এত কিছু আছে এখানে, এত কিছু আসলে মনে রাখবো কি করে আমরা, বা এত কিছু দিয়ে কাজ করব কি করে আমরা। সো জিনিসগুলো হচ্ছে আপনারা যখন কাজ করতে থাকবেন, কাজ করতে করতে আসলে শিখে যাবেন, এখানে মুখস্থ করার কিছু নেই। প্রোগ্রামিং পুরো জিনিসটাই হচ্ছে ফার্স্টে আমরা কনসেপ্টটা বুঝবো, কনসেপ্টটা বুঝার পরে তারপর আমরা ইজিলি সেটা হচ্ছে কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা দেখে ফেলতে পারবো। তো আমাদের অবজেক্টের রূপটা আসলে এরকম। এখন আমাদের এই জিনিসগুলো কোথায় আছে, এই যে আমাদের H1 ট্যাগ, এরপর হচ্ছে পি ট্যাগ, তা আমরা কি বলেছিলাম যে ট্রিতে আসলে কি হয়, চাইল্ড আকারে হচ্ছে রিপ্রেজেন্ট করি আমরা প্রতিটা জিনিসে। আমরা বলতে পারছি যে এগুলো সবই কিন্তু হচ্ছে চাইল্ড নোড বা হচ্ছে চাইল্ড বলতে পারি। সো এখানে হচ্ছে যদি আমরা এই চাইল্ড নোডে যাই, তো চাইল্ড নোডে যাওয়ার পর কি দেখবো, এখানে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল ফার্স্টের দিকে কি করছি যে এই দুইটা হচ্ছে চাইল্ড নোড। তারপর আমরা এইচটিএমএল এর মধ্যে দেখতে পারি যে এখানে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে আমরা আসলে সব কিছু এখানে আমরা কি করতে পারছি, এইচটিএমএল এর ভিতরেই তো আছে জিনিসগুলো, তাই না? সো আমি যদি আবার এই চাইল্ড নোটে যাই, আমার হচ্ছে হেড টেক্সট বডি আছে, আমি বডির ভিতরে গেলে এখানে আবার অনেক কিছু আছে। তো আমি চাচ্ছি যে আমার এই জিনিসগুলোকে আমি অ্যাক্সেস করবো। সো আমি পরে আবার হচ্ছে চাইল্ড নোটে গেলাম, এবং যাওয়ার পর আমি কী পেলাম যে আমার এই যে এই H1, এরপর আমার হচ্ছে এই H1 যদি আমি হচ্ছে একটু আবার ওকে হচ্ছে ড্রপ ডাউন করে নিচে নামি, সো দেখবো এখানে কিন্তু হচ্ছে টেক্সট এলিমেন্ট থাকে যে আমার আসলে এই টেক্সটগুলো, এই যে দেখেন ইনার এইচটিএমএল ইনার টেক্সট, এখানে আমার হচ্ছে টেক্সটগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করছে এটাতে। সো এটার যে টেক্সটটা এটা কিন্তু হচ্ছে এইখানে আছে অবজেক্টের, সেটা হচ্ছে প্রপার্টিটা কি, ইনার এইচটিএমএল ইনার টেক্সট। এবং এখানে আরও কিছু হচ্ছে প্রপার্টি আছে যে লোকাল নেম, এটা আসলে কি নাম এটার, এটা হচ্ছে H1। সো এটা হচ্ছে লোকাল নেম, নোড নেমের মধ্যেও কিন্তু আমরা হচ্ছে কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি। ইভেন আমাদের এখানে H1 এর পরে আসলে কি আছে, পিট একটা আছে না, তার মানে কি
এরা সবই হচ্ছে বডির চাইল্ড। তো যেহেতু হচ্ছে বডির চাইল্ড, সো এরা প্রতিজনই হচ্ছে কি ভাই বোন বলতে পারি আমরা। সো ভাই বোনকে আসলে আমরা ইংলিশে বলতে সিবলিং। সো ইটস লাইক হচ্ছে আপনি যে হচ্ছে আপনারা যে ভাই বোন আছেন, হ্যাঁ, তো বা হচ্ছে আপনার আব্বু আম্মুর আসলে যে কয়টা সন্তান আছে সবাই কিন্তু আপনারা ভাই বোন, সেটা আপনারা তাদের সন্তান কিন্তু আপনারা ভাই বোন। ইভেন আপনাদের যে দাদা দাদি আছে তারাও কিন্তু রিলেটেড। সো আমরা যদি হচ্ছে আমাদের ফ্যামিলির ট্রিটাতেও দেখি তাহলে কিন্তু দেখা যাবে কি যে জেনারেশন আফটার জেনারেশন আমরা কিন্তু এই সেম ট্রি স্ট্রাকচারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো, যে স্ট্রাকচারটা দিয়ে আমরা আজকে আমাদের এইচটিএমএল কোডটাকে রিপ্রেজেন্ট করছি। সো আমাদের এই বডির মধ্যে যে চাইল্ডগুলো আছে এরা সবাই কিন্তু আবার একজন আরেকজনের সিবলিং, যে কানেক্টেড। সো H1 পি, এরপর পি, এই বাটন সবাই কিন্তু একজন একজনের সিবলিং, কিন্তু এই সবাই আবার হচ্ছে কি বডির চাইল্ড। আবার এরা যে বডির চাইল্ড, এরা কিন্তু এই বডিটা কিন্তু আবার কি এইচটিএমএল এর চাইল্ড। সো এই বডি আর হেডটা আবার কি যে একজন আরেকজনের সিবলিং। সো এরকম এইভাবে করে জিনিসগুলো কাজ করে। সো এখানে আমরা একটা প্রপার্টি দেখবো যে নেক্সট সিবলিং নামে একটা প্রপার্টি আছে। নেক্সট সিবলিং আসলে বলছে যে আমার এই কোথায় গেল নেক্সট সিবলিং, এই যে নেক্সট এলিমেন্ট সিবলিং, যে আমার এই H1 এর পরে কে আসছে, আমার এই H1 এর পরে কিন্তু হচ্ছে পি ট্যাগটা আছে। এই পি ট্যাগটা যদি দেখতে চাই তাহলে দেখবো যে এখানে আসলে হচ্ছে আমাকে আবার বলে দিচ্ছে যে এখানে কোনো হচ্ছে চাইল্ড আছে কিনা, বা এখানে আমার হচ্ছে কি টেক্সট আছে। এখানে টেক্সটের মধ্যে দেখেন আমরা এই যে এখানে যে টেক্সটটা দিয়েছিলাম এটা সো এটা সরাসরি আমার হচ্ছে এখানে চলে আসছে যে আমার এই টেক্সটটা হচ্ছে রিপ্রেজেন্ট, এবং এটার আসলে কি বলছে যে নেক্সট চাইল্ডের মধ্যে আমি পেয়ে যাচ্ছি এখানে এই জিনিসটা। আবার এখান থেকে গেলে কিন্তু আমি আবার হচ্ছে ওর নেক্সট এলিমেন্ট সিবলিংকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি, এবং অ্যাক্সেস করার পরে কিন্তু এটা কিন্তু হচ্ছে পরের টেক্সটটা চলে আসছে। সো দেখেন আমি কিন্তু এভাবে করে কিন্তু হচ্ছে একটার পর একটা কিন্তু অ্যাক্সেস করে ফেলতে পারছি। তারপর ওর নেক্সট সিবলিংয়ে গেলে বলছে যে এখানে হচ্ছে একটা টেক্সট আছে। এই টেক্সটের জিনিসটা আসলে কি যে আমরা হচ্ছে এই নোড লিস্ট বা হচ্ছে এইচটিএমএল হচ্ছে কালেকশন, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। বাট এভাবে করে আমরা কি করতে পারছি যে ড্রপ ডাউন করে একটা থেকে হচ্ছে আরেকটা যেতে পারছি। ইভেন আমি যদি এভাবেও না চাই, ফার্স্টে আমরা যেখান থেকে আসছিলাম যে চাইল্ড নোটসের ভিতরে, সো এই চাইল্ড নোটসের ভিতরেও কিন্তু আমরা সবাই কিন্তু অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, যে আমাদের হচ্ছে এই H1, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে আবার পি ট্যাগ, তারপর হচ্ছে বাটন, এভাবে করে কিন্তু সবাই কিন্তু আমরা অ্যাক্সেস করে ফেলতে পারছি। সো এখন ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে, আমরা এখানে যে মানে কি বলা যায় যে যে ট্রিয়ের যে স্ট্রাকচারটা ভিজুয়ালাইজ করেছি, এই সেম স্ট্রাকচারটাকে আসলে কি করছে ব্রাউজার হচ্ছে একটা অবজেক্টে কনভার্ট করে ফেলেছে। অবজেক্টে কনভার্ট করার আসলে উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্যটাই হচ্ছে যেন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সরাসরি আমরা হচ্ছে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। কারণ আমি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাউকে মডিফাই করতে চাই বা চেঞ্জ করতে চাই, ধরলাম হচ্ছে আমি হচ্ছে এই টেক্সটটাকে চেঞ্জ করতে চাই পুরোপুরি, বা আমি ওর কালার চেঞ্জ করতে চাই, বা আমি ওর সাইজ চেঞ্জ করতে চাই, তো এটা চেঞ্জ করতে চাইলে আসলে একদম প্রথমে কি দরকার যে আমার ওকে ফার্স্টে আইডেন্টিফাই করা দরকার যে আমি যে H1টাকে চেঞ্জ করতে চাচ্ছি, তো প্রথমেই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাকে ক্যাপচার করতে হবে। সো ধরেন স্কুলে কখনো আপনাদের কোনো মানে ডিটেনশন সিস্টেম ছিল কিনা আমি জানি না, আমাদের স্কুলে যেটা ছিল যে কাউকে কোনো শাস্তি দিলে হচ্ছে তাকে হচ্ছে ডিটেনশন দেওয়া হতো, এবং ছুটির পরে হচ্ছে 1 ঘন্টা তাকে বসিয়ে রেখে হয়তো অনেক বড় প্যাসেজে কিছু টেক্সট লিখতে দেওয়া হতো, এবং এটা হয়তো 1000 বার বা 500 বার লিখতে বলা হতো। তো আমার একবার সৌভাগ্য হয়েছিল ডিটেনশন খাওয়ার। সো যাই হোক, তো এরকম এটা যেরকম হতো মাঝে মাঝে যে হেডমাস্টার হচ্ছে মাইকে অ্যানাউন্স করে বলতো যে 10A সেকশনের রোল 33, আপনি হচ্ছে এখন হেডমাস্টার রুমে আসেন, বা আপনি এখন হচ্ছে ডিসিপ্লিন কি জানি একটা স্যারের নাম ছিল ভুলে গেছি আমি, তো ওনার রুমে যান। সো এই যে আমি যখন ওই স্টুডেন্টকে ডাকছি আমি কিন্তু তাকে হচ্ছে কি করতে বলছি, মানে তার কিন্তু আমি সব কিছু বলে দিচ্ছি যে ক্লাস 10-এর A সেকশনের রোল 33। তারপরে কিন্তু ওই স্টুডেন্টটা বুঝতে পারছে যে হ্যাঁ আমাকেই কল করছে। সো জাস্ট লাইক দিস, আমি যখন এই HTML এর কোনো ট্যাগকে বা এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, আমাকে কিন্তু বলতে হবে যে এটা আসলে কোথায় আছে, ওই জায়গা থেকে আমার ওকে নিয়ে আসতে হবে। তো আমার কিছু আইডেন্টিফায়ার লাগে, তাই না, যে ওই আইডেন্টিফায়ার দিয়ে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ওকে ক্যাপচার করছি। তারপরে বলতে পারি যে তুমি তোমার টেক্সটটাকে তুমি চেঞ্জ করে দাও। সো টেক্সট চেঞ্জ করতে করলে কি বলতে পারি আমরা, আমরা দেখেছি যে ইনার টেক্সট অথবা হচ্ছে ইনার HTML
প্রপার্টির ভিতরে কিন্তু তার টেক্সটটা আছে, তো আমি যদি সরাসরি ওটা মডিফাই করি তাহলে কিন্তু বলতে পারি আমি যে আমি এটার টেক্সটটা চেঞ্জ করে ফেলছি, বা আমি ওটার কালারটা যদি চেঞ্জ করতে চাই তখন আমার হচ্ছে স্টাইল হচ্ছে অবজেক্ট আছে, স্টাইলের ভিতরে ঢুকে আমরা আবার চেঞ্জ করতে পারবো। সো এভাবে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করতে পারি, কিন্তু একদম প্রথমে যেটা দরকার আমাদের এই এইচটিএমএল ট্যাগটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যাপচার করতে হবে। তো এই ক্যাপচারের জন্য আবার বেশ কিছু মেথড আছে, বাট তার আগে আপনারা বলেন যে আসলে এখানে এত কিছু যে বললাম বা এত কিছু দেখালাম এই সব কিছু আসলে বোঝা গেছে কিনা, নাকি সব মাথার উপর দিয়ে গেছে? ভাইয়া ক্লাসটা আরো কয়েকবার ভিডিওটা দেখতে হবে, তারপরে গিয়ে মনে হয় কিছুটা বুঝবো। হ্যাঁ, ডমটা হচ্ছে কি যে ফার্স্টের দিকে কমপ্লেক্স লাগবে, এটা লাগবেই, বাট যখনই আমরা হচ্ছে প্রজেক্টে যাব কাজ করা শুরু করব তখন হচ্ছে ইজি হওয়া শুরু করবে। সো এই অবজেক্টটা আসলে প্রথম দিকে নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা চাইলে আপনাদের ব্রাউজারও হচ্ছে অবজেক্টটা দেখে তারপর প্রতিটা হচ্ছে প্রপার্টির মধ্যে চেক করতে পারেন যে হচ্ছে এখানে কি কি হচ্ছে আবার ভ্যালু আছে, বা এটার ভিতরে আবার নতুন কি প্রপার্টি আছে। এতে করে জাস্ট আপনি এক্সপ্লোর করবেন ফ্রি টাইমে, বাট আপনাকে যে এখনই এই অবজেক্টটাকে পুরোপুরি হচ্ছে কন্ট্রোলে আনতে হবে এটার কোনো কথা নেই। ইভেন এমডিএন এ হচ্ছে আপনি যদি হচ্ছে ডমে যদি যান, এমডিএন এর মধ্যে হচ্ছে খুব সুন্দর আচ্ছা ভাইয়া, জি হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই এই যে প্রত্যেকটা যে আমরা অবজেক্টের যে প্রপার্টি গুলো দেখতেছি এগুলো প্রত্যেকটা আমরা জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করতে পারবো, তাই না? এক্স্যাক্টলি, এই জন্যই হচ্ছে এটা তো অবজেক্টে রাখা যাতে করে সেটাকে আমরা হচ্ছে মিউটেট করতে পারি। আচ্ছা, এতদিন বুঝছি ইনার টেক্সট ইনার এসটিএমএল গুলো কই থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এতদিন বুঝি না এত প্রপার্টি মানুষ মনে রাখে কিভাবে। এই পুরো জিনিসটাই আমাদের হচ্ছে অবজেক্টের মধ্যে আছে। এগুলা ভাইয়া, মানে একটা বেসিক রাফ এস্টিমেট ধরলে কয়টা প্রপার্টি মিনিমাম জানা থাকা লাগে ডকুমেন্টটা মানে ইয়ে করার জন্য, ম্যানিপুলেট করার জন্য? এটা আসলে কি জিনিসটা হচ্ছে এরকম যে এখানে যে প্রতিটা প্রপার্টি আছে সবগুলোই কোনো না কোনো একটা কাজে লাগে। সো পুরো জিনিসটা আসলে ডিপেন্ড করে যে আমরা কোন কাজের জন্য ইউজ করছি। তো আমরা যখন হচ্ছে একদম প্রথম থেকে করা শুরু করছি ফার্স্টের দিকে আমাদের হচ্ছে কিছু কোর প্রপার্টি লাগবে এবং এইগুলো আমরা রিপিট করতে থাকবো। সো যখন আমরা একই জিনিসগুলো নিয়ে কাজ করব তখন জিনিসগুলো হচ্ছে মোটামুটি আয়ত্তে এসে পড়বে যে আচ্ছা আমরা এই কাজ করার জন্য আমরা হচ্ছে প্রপার্টিগুলো ইউজ করি। এবং ইটস লাইক কি যে এখানে অনেক প্রপার্টি আছে, বাট এখানে 20% প্রপার্টি হচ্ছে 80% কাজে ইউজ করা হয়। সো ইটস লাইক 80-20 ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যায় যে এত প্রপার্টির মধ্যে 20% প্রপার্টিরই আমরা হচ্ছে ঘুরে ফিরে বারবার ইউজ করছি। বাকি যেই প্রপার্টিগুলো আছে এগুলো স্পেশাল স্পেশাল কিছু কাজে আমাদের লাগে। যেরকম কিছু প্রপার্টি আছে আমাদের অ্যানিমেশনের জন্য স্পেসিফিক্যালি লাগে। যখন এই যে প্রতিটা এলিমেন্ট যে আমাদের ব্রাউজারে আছে প্রতিটা এলিমেন্টের কিন্তু ভ্যালু আছে, আমরা চাইলে কিন্তু হচ্ছে বের করতে পারি যেটার আসলে ভ্যালুটা আসলে কত এই ব্রাউজারের মধ্যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে সেটা কতটুকু ভ্যালু নিয়ে আছে আমরা চাইলে কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারি। সো এগুলো হচ্ছে যেরকম কমপ্লেক্স কাজ, এগুলোতে আমরা ফার্স্টের দিকেই যাব না। ফার্স্টে আমাদের একদম প্রথমের দিকে টার্গেট থাকবে যাতে করে আমরা হচ্ছে এলিমেন্টগুলোকে ক্যাপচার করে মডিফাই করতে পারি। সো যেহেতু বারবার ওই ক্যাপচারের কথা বলছি, তো জাভাস্ক্রিপ্টে আসলে বেশ কিছু ওয়ে আছে যে ওয়ে দিয়ে আমরা যেটা বলতে পারি যে এটা আর লাগবে না এই কনসোল লকটা, এটার কোনো প্রয়োজন নেই। আমরা বলতে পারি যে হচ্ছে ক্যাপচারিং এইচটিএমএল এলিমেন্টস, বা এর হচ্ছে আরেকটা ওয়েতে বলতে পারি যে হচ্ছে ক্যাশিং ডম এলিমেন্টস। তো আমরা যখনই কোনো প্রজেক্টে কাজ করি সো ওয়ার্কফ্লোটা আসলে কীরকম হয়, ফার্স্টের ওয়ার্কফ্লোটাই হচ্ছে আমরা আমাদের পেজের স্ট্রাকচারটা ঠিক করে নিব যে আমাদের পেজটার আসলে রিপ্রেজেন্টেশন কীরকম হবে। আপনি যদি ডিজাইন করার সময় যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে চিন্তা করতে চান তাহলে একটা প্রজেক্টে আসলে কাজ করতে অনেক সময় লাগবে। কেন সময় লাগবে? বিকজ ডিজাইন এবং প্রবলেম সলভিং দুইটা আসলে দুই জিনিস। তো দুইটা করার সময় আমাদের ব্রেনের হচ্ছে ডিফারেন্ট মাসেল মেমোরি হচ্ছে অ্যাক্টিভেট হয়। সো আপনি একই সাথে ডিজাইন এবং একই সাথে হচ্ছে প্রবলেম নিয়ে চিন্তা করতে পারবেন, এতে করে হবে কি যে কোনোটাই ঠিকঠাক মতো হবে না। সো এই জন্য ফার্স্টের একদম মেন যে জিনিসটা দরকার আমাদের পুরো পেজের ডিজাইনটা করে ফেলতে হবে যে আমার HTML CSS রেডি। অ্যান্ড নেক্সটে আমরা যে কাজগুলো করি আসলে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে হচ্ছে মডিফাই করি। সো ইভেন আমরা যে ক্লাসেও যে প্রজেক্টগুলো করব বেশিরভাগ প্রজেক্টেরই দেখা যাবে কি যে আমি হচ্ছে অলরেডি স্ট্রাকচারটা তৈরি করে নিয়ে আসছি। আমরা ক্লাসে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কী করে সেগুলো চেঞ্জ করতে পারছি বা কী করে আমরা হচ্ছে ফাংশনালিটি অ্যাড করতে পারছি সেটা আমরা দেখব।
তো নর্মালি আমি ডিজাইন ফাইলগুলো দিয়ে দিই আপনাদেরকে, আমি গুগল ড্রাইভে আপলোড করে পরে লিঙ্ক দিয়ে দিব, সো আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। এবং পরবর্তীতে আমি যেটা এনকারেজ করি আসলে যে ডিজাইনটাকে চেঞ্জ করা নিজের মতো করে। কারণ যদি চেঞ্জ না করেন তাহলে একটা জিনিস চিন্তা করেন যে আপনাদের ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, তা আপনারা 60 জন সেম প্রজেক্ট করছেন। সেম প্রজেক্ট করার পর আপনি যখন পোর্টফোলিওতে অ্যাড করবেন, সো আপনারা যদি 60 জন যদি সেম পোর্টফোলিও প্রজেক্ট দেন, তাহলে আসলে কি হচ্ছে, রিক্রুটার ভাববে যে এখানে হচ্ছে আপনার নিজের কোনো বিশেষত্ব নেই, আপনি কোনো একটা কোর্সে ছিলেন, কোর্সে যা দেখিয়েছে আপনি সরাসরি শুধু সেটা করে রেখে দিয়েছেন, আপনি হচ্ছে আলাদা করে এক্সট্রা কোনো জিনিস অ্যাড করেননি, বা আপনি এক্সট্রা কোনো টাইম দেননি আর সেই প্রজেক্টটাকে হচ্ছে আরও পারফেক্ট করার জন্য। সো এই জন্যই ক্লাসে আমরা যেটা দেখবো সবসময় এটা মনে রাখবেন, আপনি যদি স্ট্যান্ড আউট করতে চান, সবার থেকে যদি একটু আলাদা হতে চান, তো অবশ্যই আপনাকে সেই প্রজেক্টের মধ্যে পরবর্তীতে নিজের হচ্ছে কাজ করতে হবে। এবং আমরা যখন কোর্সে সামনের দিকে আগাবো, আমরা তো প্রতিদিনই নতুন কিছু শিখবো। সো যখন নতুন কিছু শিখবো, ইটস লাইক 20টা ক্লাস পরে কিন্তু 5 নম্বর ক্লাস যে প্রজেক্টটা আমরা করেছি তখন সেটা কিন্তু একদম ইজি হয়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলে ওই অ্যাডভান্স লেভেলের ফিচারগুলো হচ্ছে সেই প্রজেক্টে আপনি অ্যাড করতে পারবেন। নর্মালি যেটা হয় যে আমরা সেটা করি না, আমরা হচ্ছে খুব আলসেমি করে প্রথম ক্লাসে যে একদম ছোটোখাটো বাচ্চা লেভেলের প্রজেক্ট করি, সেটাকে ওই বাচ্চা লেভেলেই রেখে দিই, তারপর আর কাজ করি না ওই প্রজেক্টের উপরে। সো এটা আসলে পুরোপুরি আপনাদের উপরে যে আপনারা হচ্ছে পরবর্তীতে কিভাবে হচ্ছে মডিফাই করবেন বা আপডেট করবেন। তারপর আমি এই জিনিসটা বলে রাখলাম, এটা করলে হবে কি আপনাদের পোর্টফোলিওর জন্যই ভালো হবে। আচ্ছা, ব্যাক টু দ্য হচ্ছে টপিক, এগুলোকে হচ্ছে ক্যাপচার করতে হবে, যে এদেরকে আমরা সবাইকে শাস্তি দিব, এখন এদেরকে হচ্ছে মানে কান ধরে নিয়ে আসবো। সো এই যে বললাম যে ডম থেকে HTML এলিমেন্টগুলোকে হচ্ছে ক্যাশ করতে গেলে বা ক্যাপচার করতে গেলে যেটা দরকার, আমাদের একটা আইডেন্টিফায়ার দরকার, যে যেই আইডেন্টিফায়ার নিয়ে আমরা সেটাকে হচ্ছে কাজ করতে পারি। এখন এই যে আইডেন্টিফায়ারের কথা বলছি, HTML CS মানে HTML এর মধ্যে স্পেশালি আইডি এবং ক্লাস নামে দুইটা জিনিস আছে, আপনারা হচ্ছে এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। সো আমরা হচ্ছে প্রতিটা হচ্ছে এলিমেন্টের ইন্ডিভিজুয়াল আইডি অথবা ক্লাস সেট করতে পারি। আইডি ব্যাপারটা এরকম, আমি যখন হচ্ছে কারো আইডি সেট করি, সো আইডি সেট করলে আসলে কি হয়, আমি যে কোনো এলিমেন্টের আমি একটাই ইন্ডিভিজুয়াল আইডি সেট করতে পারবো। সো আমি যদি হচ্ছে আইডি হচ্ছে সেট করে দিই যে হচ্ছে ফার্স্ট হেডিং, তো আমি কিন্তু এই সেম আইডি কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না, বিকজ আইডিটা হচ্ছে ইউনিক। সো আমি যে কোনো একটা আইডি একবার ইউজ করতে পারবো। এই জন্য দেখা যায় কি জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় আমরা হচ্ছে এরকম ইউনিক আইডি নিয়ে অনেক কাজ করি। পরবর্তীতে আমরা ইউনিক আইডি দিয়ে আমি যদি বলি যে আমি হচ্ছে ফার্স্ট হেডিং এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, তাহলে ফার্স্ট হেডিং আইডিটা আসলে কার, শুধুমাত্র H1-এরই আছে। সো ইটস লাইক আমরা যখন স্কুলে ছিলাম আইডি বলতে পারি আমাদের রোল নাম্বারটা, কারণ আমাদের অনেকেরই নাম হয়তো সেম হয়ে যেত, হয়তো হচ্ছে ওই তাসিন নামে আরও 3-4 জন থাকতে পারতো, বা হচ্ছে আরও কি নাম আছে কমন নাম, হচ্ছে আবির নামেও হচ্ছে অনেকে ছিল স্কুলে। তো আমাদের একই ক্লাসে হচ্ছে 3 জন আবির ছিল। সো যাই হোক, নামগুলো কিন্তু মিলে যেত, কিন্তু প্রতিজনের হচ্ছে রোল নাম্বার কিন্তু ডিফারেন্ট ছিল। সো এই রোল নাম্বার বা হচ্ছে আইডি নাম্বারটাই কিন্তু আমাদের HTML এর আইডি, যে সবারই হচ্ছে একটা ইউনিক আইডি থাকবে। তো আইডি হচ্ছে কি, আইডি হচ্ছে ইউনিক। এবং এরপরে আসলে কি আছে, এরপর হচ্ছে ক্লাস আছে। তো ক্লাসটা আসলে কি, ক্লাসকে বলতে পারি আমরা হচ্ছে একটা কালেকশন রিপ্রেজেন্ট করার জন্য, যে আমরা হচ্ছে যেরকম একই ক্লাসের মধ্যে হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে, সো আমাদের হচ্ছে এরকমও HTML এর মধ্যে একই ক্লাস হচ্ছে অনেকজনের থাকতে পারে। সো ওর হয়তো একটা ডিফারেন্ট আইডিয়া আছে, কিন্তু ও হচ্ছে একটা ক্লাস আছে ওর, যদি বলি ওর একটা ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেম আমি কি বলতে পারি এখানে, বললাম হচ্ছে ক্লাস নেমে বললাম হচ্ছে বললাম হচ্ছে একটা নাম দিলাম যে ইউনিক ডিজাইন। সো এই ইউনিক ডিজাইন হচ্ছে ওর ক্লাস, এবং আমি হচ্ছে এটা বাদ দিয়ে দিলাম, ওরও হচ্ছে এই সেম ক্লাস থাকতে পারে যে ইউনিক ডিজাইন, বা শুধুমাত্র আমি ইউনিকই দিই, এত বড় নাম দেওয়ার দরকার নেই, ইউনিক ডিজাইন। এবং ধরলাম হচ্ছে এরও হচ্ছে সেম ক্লাস থাকতে পারে ইউনিক। সো আমার কি করতে পারছি যে একই ক্লাস নেম বারবার হচ্ছে রিপিট করতে পারি, কিন্তু আইডি নেম কিন্তু একবারই থাকবে, এটা হচ্ছে রিপিট হবে না।
সবারই একটা ইউনিক আইডি থাকবে। আমি চাইলে হচ্ছে সবগুলো এলিমেন্টে একটা ডিফারেন্ট ইউনিক আইডি দিতে পারি, অথবা আমি চাইলে ওদেরকে একটা ক্লাসের মধ্যেই রাখতে পারি। সো এই ক্লাস এবং আইডি হচ্ছে আমাদের একদম প্রাইমারি লেভেলের আইডেন্টিফায়ার, যার মাধ্যমে আমরা আমাদের এই এইচটিএমএল থেকে আমাদের এলিমেন্টগুলোকে আমরা জাভাস্ক্রিপ্টে ক্যাপচার করতে পারি। এছাড়াও আরেকটা জিনিস আছে। আরেকটা জিনিস কি, এই যে আমাদের প্রতিটা এলিমেন্টে একটা করে ট্যাগ আছে কিন্তু না, H1 ট্যাগ, P ট্যাগ, তারপর হচ্ছে বাটন ট্যাগ। তো আমরা কিন্তু আসলে ক্লাসটা হচ্ছে ইউনিক বলা যাবে না, ক্লাসটা হচ্ছে কি যে বলতে পারি হচ্ছে কমন, এবং আরেকটা বললাম হচ্ছে ট্যাগ। সো ট্যাগটা কি, ট্যাগটা হচ্ছে কমন। সো আমাদের হচ্ছে একই ট্যাগ হচ্ছে বারবার থাকতে পারে। ইটস লাইক এখানে পি ট্যাগ কিন্তু দুইটা আছে, আমি যদি আরেকটা পি ট্যাগ অ্যাড করতাম, ধরলাম এখানে হচ্ছে লরেম 10 দিয়ে আরেকটা অ্যাড করে দিলাম, সো আমার এখন পি ট্যাগ কি হয়ে গেল, তিনটা হয়ে গেল এখানে। সো ট্যাগ হচ্ছে রিপিট হতে পারে, ক্লাস হচ্ছে রিপিট হতে পারে, কিন্তু আইডি হচ্ছে ইউনিক। সো এগুলো একদম মানে এইচটিএমএল এর কোর লেভেলের কনসেপ্ট, ঠিক আছে। আমাদের হচ্ছে এই ট্যাগ, আমাদের হচ্ছে এই ক্লাস, আইডি। সো এই তিনটা জিনিস হচ্ছে একদম যার মাধ্যমে আমরা আমাদের এই এইচটিএমএল এলিমেন্টকে সরাসরি জাভাস্ক্রিপ্টে ক্যাপচার করতে পারি এই ভাইয়া, আইডি ইউজ করে। জি আপু। আপনি আইডি ক্লাস এগুলো সেট করছেন ওই এলিমেন্টটাকে গ্র্যাব করার জন্য, তাই না? না, আমরা হচ্ছে আইডি ক্লাস কিন্তু সেট করছি গ্র্যাব করার জন্য না। আমরা যখন নর্মালি সিএসএস করি তখন আমরা কি করতে পারি? না, সেটা আমি বুঝেছি যে সিএসএস এ আমরা ক্লাস দিয়ে ওখানে ডিজাইন সেট করি অন্য ইয়েগুলো দিয়ে। আমি বলছি যখন জিএস ফাইলটাতে যাবেন, তো ওখানে মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে ডিরেক্টলি এরকম, আইডি বা ক্লাস ছাড়া, এই দুটো সেট করা ছাড়া ওই এলিমেন্টটাকে ডিরেক্টলি কি আমি গ্র্যাব করতে পারবো, মানে স্পেসিফাই করতে পারবো? হ্যাঁ, আমি কিন্তু আরেকটা জিনিসও বলেছি, ট্যাগ নেম। সো এই এলিমেন্টের আচ্ছা যে ট্যাগ নেমটা আছে সেই ট্যাগ নেমটা দিয়েও কিন্তু আমাকে অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা আচ্ছা, জি বুঝেছি। ওকে। আচ্ছা ভাইয়া, তবে এরকম হলে H1 দিলে তো বাকি সব H1 এফেক্ট করবে না? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ যেটা বললাম যে H1 দিয়ে আমরা কিন্তু পেজ যত H1 আছে সবাইকে কিন্তু পাচ্ছি। সো এটা কিন্তু ইউনিক না, এখানে কিন্তু কমন একটা হচ্ছে গ্রাউন্ডে আমরা কাজ করছি। ইটস লাইক বা পি ট্যাগ বললেও সবাইকে চলে আসছে। তো এই জন্যই ওয়ে আছে সেভারাল। সো সেভারাল ওয়ে থাকার জন্য কি হয় যে আমাদের যখন আমাদের যেটা দরকার আমরা ঠিক সেভাবেই চাচ্ছি। ধরলাম আমি কাউকে হচ্ছে ইউনিকলি আমি অ্যাক্সেস করতে চাই, আমার যে ন্যাভবারটা, আমি চাচ্ছি মানে ন্যাভবারটাকে আমি অ্যাক্সেস করব। সো আমি যদি একটা ন্যাভবার বানিয়ে যদি একটা আইডি সেট করে দিই, বা এখন তো হচ্ছে অলরেডি আমার হচ্ছে এই ট্যাগটা আছেই, সো আমি চাইলে কিন্তু সরাসরি হচ্ছে এই ন্যাভ ট্যাগ দিলে কিন্তু ন্যাভবারটাকে আমি অ্যাক্সেস করতে পারছি। বা নর্মালি আমি যদি একটা আইডিও দিয়ে দিই যে আমার হচ্ছে পেজে কয়েকটা ন্যাভ আছে, এবং ধরলাম এই আইডিটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রাইমারি ন্যাভ, এবং তারপর আমার হচ্ছে সেকেন্ডারি ন্যাভ থাকতে পারে, বা আরও অনেক লাইক স্টেজে হচ্ছে আমি ইউজ করতে পারি ন্যাভিগেশন, কিন্তু একটা আমার প্রাইমারি ন্যাভিগেশন আছে। তখন আমি সরাসরি কিন্তু এই আইডি ধরে অ্যাক্সেস করতে পারছি, বিকজ প্রাইমারি ন্যাভ কিন্তু আর কারো থাকবে না। এটা কিন্তু শুধুমাত্র আমার একদম যে প্রাইমারি ন্যাভিগেশনটা আছে সেই ন্যাভিগেশন মেনুকে বুঝাচ্ছি আমি। সো এই জন্য আমরা যেটা করি, যখন ফাইল যখন স্ট্রাকচার করার সময় আমরা যখন জাভাস্ক্রিপ্ট ভালো মতো বুঝে যাব, তখন কিন্তু অলরেডি আমার দেখলে আমি বুঝতে পারবো যে আসলে কোন জায়গাটা আমার জাভাস্ক্রিপ্ট কোড লাগছে আর কোন জায়গাটা লাগছে না। সো দেখা যায় কি যে কোডিং করার সময়, ডিজাইন লেআউট তৈরি করার সময় অটোমেটিক্যালি আমি একটা আইডি বা একটা হচ্ছে ক্লাস সেট করে দিই যে আমি হচ্ছে এই আইডি দিয়ে আমি ওকে অ্যাক্সেস করতে পারবো। সো সেম আইডি দিয়ে কিন্তু আমি সিএসএস ইউজ করতে পারি, সেম আইডি কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। এমন না যে আমি জাভাস্ক্রিপ্টে ওই আইডি ইউজ করছি দেখে আমি সিএসএস ওকে ওই আইডি সেম আইডি ইউজ করতে পারবো না। সো ইটস জাস্ট লাইক ওর একটা আইডেন্টিফায়ার হিসেবে কাজ করছে, আর কিছু না। সো যেটা আমরা বলছিলাম যে আমরা হচ্ছে H1 একটা আইডি অ্যাড করেছি যে ফার্স্ট হেডিং, এবং সবারই একটা হচ্ছে ইউনিক ক্লাস আছে। সো আমি যদি এখন চাই যে আমি আমার এই জাভাস্ক্রিপ্ট একদম প্রথমে যে আমি যদি বলি যে ক্যাপচার এলিমেন্টস ইউজিং হচ্ছে আইডি, আচ্ছা ফন্ট সাইজ মনে হয় একটু ছোট হয়ে আছে, সো বলতে পারি আমি হচ্ছে আইডি দিয়ে হচ্ছে ক্যাপচার করতে চাই। তো আইডি দিয়ে যদি আমি ক্যাপচার করতে চাই, এটার জন্য আমার একটা মেথড আছে, এবং এই মেথডটা সব থেকে বেশি ইউজ হয় জাভাস্ক্রিপ্টে। সো একদম কোর ব্যাপারটা আসলে কি যে আমাদের এই ডকুমেন্টের ভিতরে কিন্তু সব কিছু, তাই না?
সো এই যে মেথডগুলো যা আছে স্পেসিফিক্যালি, সো এই মেথডগুলো কিন্তু ডকুমেন্ট অবজেক্টের ভিতরে আছে। এবং আমরা দেখেছি আমরা যখন কোনো অবজেক্টের মেথডকে অ্যাক্সেস করতে চাই বা ইভেন সেই অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই, সেটার জন্য আমরা কি করি, ফার্স্টে হচ্ছে সেই অবজেক্টটার নাম লিখি। সো অবজেক্টটার নাম হচ্ছে ফার্স্টে লিখি, তারপরে হচ্ছে আমরা হচ্ছে মেথড নেম দিতে পারি। মেথড নেম দেওয়ার পর আমরা কি করতে পারি, সেখানে হচ্ছে কোনো একটা কি বলা যায় যে আর্গুমেন্ট পাস করতে পারি। সো এটা হচ্ছে আমাদের যে কোর ওয়ে কোনো অবজেক্টের মেথড বা প্রপার্টি হচ্ছে অ্যাক্সেস করার জন্য। সো যেহেতু আমি চাচ্ছি যে আমি হচ্ছে এলিমেন্টকে হচ্ছে ক্যাপচার করব আইডি দিয়ে, এবং আমার এই পুরো এলিমেন্টটা হচ্ছে এই ডকুমেন্ট আচ্ছা অবজেক্টের ভাইয়া, ভিতরে আছে। আমরা তো শুধু এই যে জাভাস্ক্রিপ্টে শুধু বডির অংশটুকু চেঞ্জ করতে পারবো, হুম। আর তো মানে হেডের তো কিছু তো আমরা জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করা সম্ভব না। না, আমরা আরো অনেক কিছু পারবো। আমরা হেডের কিছু চেঞ্জ করতে না পারলেও আমরা হচ্ছে শিটগুলোকে আসলে কি করি, মেটা ট্যাগ দিয়ে আমরা হচ্ছে ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি। এবং আমরা আসলে এটা একটু পরে আরো দেখবো যে আরো এখানে কিছু ব্যাপার আছে। এখানে শুধুমাত্র হচ্ছে বডিটাই হচ্ছে একমাত্র অবজেক্ট না যেটা ক্রিয়েট হয়, এখানে আরো একটা অবজেক্ট ক্রিয়েট হয়। সো নর্মালি আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেলটা বলতে ভাইয়া মানে মেন তো কি হ্যাঁ মানে বডিটাকে আমরা বডিটা বুঝায় না বুঝাচ্ছি, পুরো? এক্স্যাক্টলি বডিটা আমরা বুঝাচ্ছি। বিকজ আমরা হেডে যে জিনিসগুলো রাখি সেই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু এই রেন্ডারিং পারপাসে রাখি না, আমরা কিন্তু রাখি হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন যাতে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করতে পারে। সো প্রতিটা মেটা ট্যাগ কিন্তু আমাদের হচ্ছে এসইওর জন্য বা সার্চ ইঞ্জিনের জন্য। আমাদের সার্চ ইঞ্জিন যখন ক্রল করে তখন কিন্তু সেই ইনফরমেশনগুলো কিন্তু কি করে আমাদের পেজ থেকে হচ্ছে ক্যাপচার করে। এছাড়াও আরেকটা অবজেক্ট আছে যেটা হচ্ছে উইন্ডো অবজেক্ট, আমরা এটা নিয়ে পরে আসবো, এটা এখন আসলে বোঝার কিছু নেই। সো এই উইন্ডো অবজেক্ট আমরা ব্রাউজার যখন ওপেন করি, সো এই যে প্রতিটা ট্যাব আছে না, এই প্রতিটা ট্যাবে আমরা যখন হচ্ছে একটা সাইট ওপেন করছি, তো এই ব্রাউজার হচ্ছে এই উইন্ডো অবজেক্টটা ক্রিয়েট করে, যে অবজেক্টটা হচ্ছে সোললি ব্রাউজার লেভেলে কাজ করে। তো এই জন্য উইন্ডো অবজেক্টের কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো আমরা হচ্ছে টার্মিনালে হচ্ছে অ্যাক্সেস করতে পারি না। সো এখানে হচ্ছে কিছু প্রপার্টি আছে, আমরা বলতে পারি হচ্ছে লাইক, আমরা যদি এরকম আসি কি কি প্রপার্টি আছে, অ্যালার্ট আছে, এরপর হচ্ছে প্রম্পট আছে। সো এই অ্যালার্ট প্রম্পট যখন আমরা ইউজ করতে চাই তখন আমরা দেখি যে টার্মিনালে যেটা কাজ করছে না, সো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যেটা আসলে কেন কাজ করছে না, বিকজ এই জিনিসগুলো আসলে উইন্ডো অবজেক্টের মধ্যে বিলং করে। আমরা এটা নিয়ে হচ্ছে পরে ইন ডিটেলসে আসবো, বাট আপাতত আমরা হচ্ছে ডকুমেন্ট অবজেক্টে থাকি। আচ্ছা ভাই, আর একটা কোয়েশ্চেন, জি ভাই। অনেক ওয়েবসাইটে দেখছি ভাইয়া মানে যারা মানে অনেক ভালো ভালো ওয়েবসাইট তৈরি করে যে যদি আমার নেট কানেকশন স্লো হয় আর ওয়েবসাইটটা লোড হয় না সাথে সাথে, তাহলে প্রথমে একটা অ্যানিমেশন দেখায়, এইভাবে না রেখে অ্যানিমেশন দেখায় সুন্দর, আর লোড হলে তখন পেজটা আসে। হুম। এই কাজটা করে কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করে ওরা? হ্যাঁ, এটা হচ্ছে একটা লোডার অ্যানিমেশন হচ্ছে অ্যাড করে। সো ফার্স্টে হচ্ছে পুরো পেজ হচ্ছে না লোড হওয়া পর্যন্ত আমাদের হচ্ছে সেই লোডারটা হচ্ছে এখানে কাজ করে থাকে, এবং পেজ যখন হচ্ছে লোড হয়ে যায় তারপর আমাদের সেই পেজটা দেখায়। সো এটা হচ্ছে ইজিলি জাভাস্ক্রিপ্টে হচ্ছে কাজ করতে পারে। আপনি যদি এখন ইভেন এখনও সার্চ করেন যে হাউ টু অ্যাড লোডার ইউজিং জাভাস্ক্রিপ্ট, সো এটা মনে হয় ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল পাবেন 5 মিনিট 6 মিনিটের। এটা একদমই ইজি একটা জিনিস অ্যাড করা। না এটা না ভাইয়া, মানে ভিতরে যে অ্যানিমেশনটা দেয় ওইটা কি ওরাই ইয়ে করে হুম, অ্যানিমেশনটা? ওটাই তো ওই আপনার ওটাই হচ্ছে ডিজাইন করে হচ্ছে জাভাস্ক্রিপ্টে, পেজ লোড না হওয়া পর্যন্ত আমাকে দেখাবে। আমরা এগুলো সবই দেখবো সামনের দিকে। কিছু অ্যানিমেশন গুলো ভাই খুবই অসাধারণ কিছু অ্যানিমেশন দেখছি। হ্যাঁ, অ্যানিমেশন আবার ডিপেন্ড করে কিন্তু জাভাস্ক্রিপ্টের উপর। অ্যানিমেশন ডিপেন্ড করে হচ্ছে আপনি আসলে কি করে ডিজাইন করছেন এসভিজি ফাইলটাকে, ঠিক আছে? সো এক একটা সাইটের জন্য হচ্ছে এক একটা অ্যানিমেশন ইউজ করে, এবং বেশিরভাগই সব হচ্ছে এসভিজি হচ্ছে ফাইলগুলোকে সেটা হচ্ছে কি করে সরাসরি দেখায়। এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা করে যে আফটার ইফেক্টস দিয়ে হচ্ছে যারা হচ্ছে মোশন গ্রাফিক্সের কাজগুলো করে সেটা হচ্ছে অলরেডি ক্রিয়েট করা থাকে, আমরা জাস্ট হচ্ছে লোডারটা দেখতে পারি এখানে। তো ইটস নট লাইক যে পুরো জিনিসটা হচ্ছে একদম র জাভাস্ক্রিপ্ট বা এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করা। সো এটা হচ্ছে অলরেডি ডিজাইন করে তারপর সেটা আমরা জাস্ট পেজটা লোড না হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা। ওকে, ব্যাক টু দ্য টপিক। আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে অবজেক্টে ছিলাম যে আমরা যে ক্যাপচার করব আইডি ইউজ করে। সো আইডি ইউজ করে কাকে ক্যাপচার করবো আমরা হচ্ছে H1কে ক্যাপচার করব, তাই না? কারণ H1ই হচ্ছে একমাত্র বান্দা যার হচ্ছে একটা আইডি আছে, আমরা কিন্তু আর কারো কোনো আইডি দেইনি। সো আমি যদি হচ্ছে কাউকে যদি হচ্ছে আইডি দিয়ে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি একমাত্র H1কেই পারবো।
সো আমি যদি এখন এখানে আসি যে আসলে আইডিতে কীভাবে অ্যাক্সেস করব, সো ফার্স্টে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখি, ধরলাম হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে আমি বললাম হচ্ছে হেডিং 1, এবং এই হেডিং 1-এর মধ্যে আমি যেটা করব, যেখানে আমি আসলে কাকে ক্যাপচার করে রাখছি সেটা আমি লিখব। সো এখানে আমাকে সাজেশন অলরেডি দেখাচ্ছে যে ডকুমেন্ট, বিকজ এই ডকুমেন্টটা কি, এই ডকুমেন্টের মধ্যেই কিন্তু আমরা সব কাজটা করছি। ডকুমেন্টটা হচ্ছে আমাদের HTML ফাইলটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করছে। সো শুধুমাত্র HTML বলা ভুল হবে, আসলে HTML CSS কম্বাইন করে এটাকে হচ্ছে রেন্ডার করে। সো যাই হোক, যেহেতু আমার হচ্ছে এই মেথডটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্টের মধ্যে, সো ফার্স্টে আমি হচ্ছে ডকুমেন্ট অবজেক্টটা লিখে ফেললাম, এবং তারপরেই হচ্ছে আমার গেট এলিমেন্ট বাই আইডি। সো আমি হচ্ছে একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাচ্ছি, কি দিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছি, তার আইডি দিয়ে। সো আমি এখন এলিমেন্টটাকে হচ্ছে তার আইডি দিয়ে নিয়ে আসবো, এবং তারপরে আমার সেই আর্গুমেন্টটা পাস করতে হবে, সেটা হচ্ছে আমার এই আইডির নেমটা আসলে কি। এই আইডির নেমটা আমার লাগবে যে ফার্স্ট হেডিং। সো আমি যদি এখন এটাকে লিখি যে হচ্ছে ফার্স্ট হেডিং, তার মানে আমি কি বলছি পুরো জিনিসটার মধ্যে, যে আমি আমার ডকুমেন্ট থেকে হচ্ছে এই গেট এলিমেন্ট বাই আইডি মেথডটা ইউজ করছি। এটা ইউজ করে আমি কি বলছি যে এই ফার্স্ট হেডিং আইডি হচ্ছে যে এলিমেন্টটার আছে, সেই এলিমেন্টটাকে তুমি ক্যাপচার করে এই হেডিং 1-এর মধ্যে স্টোর করে রাখো। পুরো কাজটা হচ্ছে এটাই। এবং আমি যদি সেভ করি, এটাকে সেভ করার পর আমি কিন্তু, যেহেতু আমার জাভাস্ক্রিপ্ট ফাইল হচ্ছে লিঙ্ক করে HTML এর সাথে, আমি যদি এখানে এসে বলি হচ্ছে হেডিং 1, তাহলে কিন্তু দেখবো আমি কিন্তু এই ট্যাগটা কিন্তু অ্যাক্সেস করে ফেলেছি। সো আমি কিন্তু যেহেতু সব কিছু ঠিকঠাক মতো লিখেছি আইডি নেম, আমি যদি হচ্ছে হেডিং লিখতাম তাহলে কি হতো, তাহলে তো এই নামে কিন্তু আমার কোনো হচ্ছে আইডি নেই। সো আমাকে হচ্ছে নাল হচ্ছে রিটার্ন করছে, বিকজ ও কাউকে ক্যাপচার করতে পারেনি। সো যখন আপনাদের এরকম নাল আসে, সো বুঝতে হবে যে আপনারা হচ্ছে এইখানে আইডি নেমটা লিখতে ভুল করেছেন, বা এখানে ক্লাস নেমটা লিখতে ভুল করেছেন। সেই জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা আসলে যেন ক্রস চেক করে নেই যে আমরা আসলে HTML ফাইলে যে আইডিটা ইউজ করছি, আমরা যেন সেম আইডিটাই নেমটা যেন এখানে ইউজ করি। এটা ভুল হলে কাজ করে। ভাই শুধু এখানে তো শুধু শুধু নাম না, যদি একটা ডটও ভুল করি সেটাই তো ওখানে ভুল দেখাবে। এক্স্যাক্টলি, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেনসিটিভ, সো ইটস নট লাইক যে ও গেস করে নিবে। জাভাস্ক্রিপ্ট HTML যে সবগুলি, যে একটা ডট একটা কমার জন্য আমার এমন হয়ে গেছে 20-30 মিনিট শুধু আমি খুঁজছি কোথায় ডটটা দিই নাই। এটাই, এই জিনিসগুলো হচ্ছে একটু মেনটেন করতে হয়। সো এই জন্য বেটার ওয়ে হচ্ছে কি, আইডি নামের কোনো ইয়ে আছে, রুল আছে, যেরকম এই যে ভেরিয়েবল নামের কোনো রুল দেই আমরা যে কেমেল কেসিং দিলে ভালো? আচ্ছা হ্যাঁ, এই জিনিসগুলো আমরা হচ্ছে সামনে শিখবো যে আইডিতে হচ্ছে কি, আমরা তো এখন হচ্ছে প্রাইমারি স্টেজে আছি। সো নর্মালি আমরা যেটা করি, পরবর্তীতে আরও কমপ্লেক্স প্রজেক্ট করতে গেলে আমরা CSS এর আইডি যেভাবে ডিফাইন করি, আমরা জাভাস্ক্রিপ্টের আইডি ঠিক সেভাবে ডিফাইন করি না। আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে ডিফাইন করি, যাতে করে দেখলেই বুঝতে পারি যে এই আইডিটা আমরা জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ করছি এবং এই আইডিটা আমরা CSS এর জন্য ইউজ করছি। এটা করলে সুবিধা হয় কি, যে বড় প্রজেক্ট যাতে করে হচ্ছে মানে অ্যাম্বিগুইটি অ্যারাইজ না হয়, যে কখন আমরা যখন ডিবাগ করতে যাই যে হয়তো কোনো কিছু কাজ করছে না অ্যাজ এক্সপেক্টেড, তখন যেন বুঝতে পারি যে আচ্ছা জাভাস্ক্রিপ্টের জন্য আমরা এই আইডি ইউজ করছি, তো জাভাস্ক্রিপ্ট ডিবাগিং করে দেখলাম যেটাতে কোনো সমস্যা আছে কিনা। তো এটা যদি ওকে থাকে তার মানে হচ্ছে CSS এর সমস্যা আছে। সো এটা হচ্ছে ইজিলি, বাট এগুলো আমরা হচ্ছে এই কনভেনশনগুলো হচ্ছে আরও পরে শিখবো। আপাতত আমাদের যে মেন টার্গেট যে ডম নিয়ে কাজ করা, সো আমরা যেন হচ্ছে ইজিলি ডম নিয়ে কাজ করতে পারি। ওকে, সো আমি দেখলাম যে আমরা হচ্ছে অ্যাক্সেস করে ফেলতে পারছি, যে হেডিং 1-এর মধ্যে ট্যাগ পেয়ে যাচ্ছি। তো অ্যাক্সেস করতে পারলাম, এখন কিন্তু অ্যাক্সেস করতে পারাটাই কিন্তু মেন জিনিস না। আমরা কিন্তু চাইলে কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে এটাকে হচ্ছে চেঞ্জ করতে পারি। কি চেঞ্জ করতে পারি, আমরা এটা হচ্ছে এই টেক্সটটাই চেঞ্জ করে ফেলতে পারি পুরোপুরি। সো টেক্সট চেঞ্জ করার জন্য আসলে কি করতে হবে, আমি যদি বলি এখন এই হেডিং 1, এই হেডিং 1-এর আমি হচ্ছে একটু ওর কনসোল ডাইরেক্টরিটা আমি হচ্ছে অ্যাক্সেস করে দেখি যে এখানে আসলে কি কি প্রপার্টি আমার জন্য হচ্ছে অ্যাভেলেবল আছে। সো দেখেন এখানে যে জিনিসগুলো আছে, আমরা বলেছিলাম যে কি বলেছিলাম, আমরা হচ্ছে ইনার HTML, ইনার টেক্সট, এগুলোর মধ্যে কি হচ্ছে ওর যে টেক্সটটা আছে সেটা কিন্তু আছে। তো আমি যদি এখানে ওর ইনার HTML চেঞ্জ করে দিই, চেঞ্জ করলে কিন্তু এই টেক্সটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বিকজ এটা কিন্তু হচ্ছে এই জায়গা থেকে আসছে। এবং আমি চাইলে আরও কী কী করতে পারি, আমি চাইলে হচ্ছে অনেক কিছুই করতে পারি এখানে। আমি চাইলে হচ্ছে আচ্ছা ভাইয়া, এই দুইটা তো সেমই, তাহলে এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা কি?
আসবো আমরা ডিফারেন্সটা। অবশ্যই ডিফারেন্স আছে, এই জন্যই ডিফারেন্ট ট্যাগ আছে, কারণ একদমই যদি সেম হতো তাহলে কিন্তু আমার দুটো ট্যাগ দরকার ছিল না। সো এই ডিফারেন্সটা আমরা দেখব। সো ফার্স্ট আমি যেটা করতে চাচ্ছি যে আমি হচ্ছে টেক্সটটা চেঞ্জ করি জাভাস্ক্রিপ্টে। তো আমি যদি এরকম করে বলি যে আমার এটা কি আছে, হেডিং 1, তাই না? সো হেডিং 1-এর মধ্যে কি করতে চাচ্ছি, আমি হচ্ছে ইনার টেক্সটটা চেঞ্জ করতে চাচ্ছি। তো ফার্স্টে আমাকে দেখেন এটা কিন্তু হচ্ছে ব্লার করে দেখাচ্ছে যে ওয়েলকাম টু দ্য ক্লাস, যে এটার ভ্যালুটা আসলে এটা। তো আমি চাচ্ছি আমার নতুন একটা ভ্যালু থাকবে, এবং আমি বললাম যে ওয়েলকাম টু ডম ক্লাস, এবং আমি এটাকে হচ্ছে সেভ করার সাথে সাথে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল যে ওয়েলকাম টু ডম ক্লাস। তো এখন কিন্তু আর ওয়েলকাম টু ক্লাস 1 নেই। এখন আপনারা বলেন যে আমি যে আসলে এখান থেকে চেঞ্জ করে দিলাম, সো এই চেঞ্জটা কি আমার HTML ফাইলে কি রিফ্লেক্ট করবে? না ভাইয়া, যে করবে না, করবে না। ওকে, সো কেউ কেউ বলছেন করবে এবং কেউ কেউ বলছেন হচ্ছে করবে না। সেখানে একটা কনফিউশন হবে না তো ভাইয়া, কারণ এটা তো আপনি লিংক করেন নাই, যে কাজটা করছেন আপনি তো লিংক যে সেট করেন। ধরলাম আমি হচ্ছে এখানেই হচ্ছে করলাম, সাপোজ ধরেন আমি হচ্ছে এখানেই করলাম যে এই হেডিং 1 ইনার HTML, এবং আমি হচ্ছে এখানে বললাম যে ওয়েলকাম টু হচ্ছে ডম ক্লাস। বাট আমার HTML ফাইলটা চেঞ্জ হবে কিনা, আমার কোশ্চেনটা কি? জি ভাইয়া, HTML ফাইলটা তো চেঞ্জ হবে না। ফাইলটা তো ভাইয়া চেঞ্জ HTML কোডগুলো ফাইলটা তো change চেঞ্জ হবে হবে না, না। কিন্তু আপনার ওই ব্রাউজারে লেখাটা চেঞ্জ হবে। হ্যাঁ, কোডগুলো তো চেঞ্জ হবে না। এটা কেন হবে না? বিকজ বারবার বলে আসছি জাভাস্ক্রিপ্ট ডমের মধ্যে যা কিছু করছে সবই হচ্ছে ভার্চুয়ালি কাজ করছে, এখানে পার্মানেন্টলি কোনো সেভ হয়ে থাকছে না। সো অ্যাজ লং অ্যাজ আমার এই জাভাস্ক্রিপ্ট কোডটা রান করছে, আমার এই ফাইলটার মধ্যে এই চেঞ্জটা রিফ্লেক্ট করবে। বাট আমি যদি সেটা কমেন্ট করে দিই তাহলে কিন্তু আর ওটা থাকবে না। ইভেন আমি যদি HTML ফাইলের মধ্যেও আসি, এই ফাইলের মধ্যে কিন্তু ওর যেটা ছিল সেটাই, বিকজ HTML হচ্ছে স্ট্যাটিক, আমরা স্ট্রাকচারে যেটা ডিফাইন করে দিই সেটাই থাকে, সেটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, ওইটা যেমন ছিল তেমনই থাকবে। ভার্চুয়ালি ম্যাজিক ভাইয়া ওকে, সো আমি যদি আবার হচ্ছে বলছি, জি ভাই বুঝিনি আপনার কোশ্চেনটা। না বলতেছি ওই জাভাস্ক্রিপ্ট কি ম্যাজিকের মতো যে আমাদের চোখের ভুল, শুধু ভার্চুয়ালি দেখবো কিন্তু হ্যাঁ, ভিতরে কোনো চেঞ্জ হবে না। ইয়া কাইন্ড অফ বলতে পারেন, যেটা একটা ধোকা। সো এখন কিন্তু আবার ব্যাক টু দ্য নর্মাল, যে ওয়েলকাম টু দ্য ক্লাস। সো আমি যখনই যেটা করছি যে আমি যখন চেঞ্জ করতে চাচ্ছি এই চেঞ্জটা রিফ্লেক্ট হবে তখনই যতক্ষণ পর্যন্ত আমার এই কোডটা হচ্ছে রান করছে। আমি জাস্ট এই লাইনটা কমেন্ট করে দিলাম, সে আগের স্টেটে চলে গেল। সো এই যে আমরা চেঞ্জ করলাম এই জিনিসটা, আমি হচ্ছে কি করেছি, ইনার টেক্সট দিয়ে হচ্ছে চেঞ্জ করেছি ওয়েলকাম টু ডম ক্লাস। এবং এই সেম কাজটা যদি আমি এখন বলি যে ইনার HTML দিয়ে আমি চেঞ্জ করতে চাই, আমি যদি বললাম হচ্ছে জেএস ক্লাস, এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। সো দুইটা জিনিস দিয়ে একটা দেখতে পারছি যে ইনার টেক্সট দিয়ে আমরা চেঞ্জ করতে পারি টেক্সট, ইনার HTML দিয়ে আমরা টেক্সট এলিমেন্টটা চেঞ্জ করতে পারি। সো প্রথম ভাই কোশ্চেন করেছিল যে আসলে ইনার টেক্সট আর ইনার HTML এর মধ্যে ডিফারেন্সটা কি। ইনার টেক্সট দিয়ে আমরা যেটা করছি, আমরা শুধুমাত্র এই টেক্সট স্ট্রিমটাকে চেঞ্জ করতে পারছি, কিন্তু ইনার HTML দিয়ে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আমরা HTML কোড হচ্ছে ইনসার্ট করতে পারি। এটা হচ্ছে আমরা যখনই হচ্ছে আর একটা দুটা ক্লাস পরে যখন এরকম কাজ দেখব, সো ইনসার্ট করা দেখব। সো ইটস নট লাইক সবসময় আমরা ডমে যেটা আছে এক্সিস্ট করে সেটা নিয়ে কাজ করছি। এটা বোঝার সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে যে শপিং কার্টটা, তো এই শপিং কার্টের মধ্যে এখন দুইটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলো কি আগে শপিং কার্টে ছিল? এগুলো কিন্তু ছিল না। আমি যখনই কোনো হচ্ছে আইটেমকে হচ্ছে অ্যাড টু কার্ট করছি, অ্যাড টু কার্ট করার পরে কি হচ্ছে, এলিমেন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। সো এই এলিমেন্টটা আগে থেকে ছিল না আমাদের ডমের মধ্যে, কিন্তু জাস্ট বিকজ আমি এখানে অ্যাড টু কার্ট বাটনটাকে প্রেস করেছি, সেটা কি করছে, এলিমেন্টটাকে কিন্তু ক্রিয়েট করে ডমে অ্যাড করে ফেলছে। সো ডমের মধ্যে কিন্তু আমরা ক্রুড অপারেশন রান করতে পারি, আমরা ক্রিয়েট করতে পারি, ডম থেকে আমরা রিড করতে পারি, ডমের মধ্যে হচ্ছে কোনো কিছুকে আপডেট করতে পারি। আপডেটটা আসলে কি করে কাজ করে, এখানে আমার এখানে টোটাল প্রাইস কত আছে 739 টাকা, এবং আমার এখানে সব আইটেমের ভ্যালু হচ্ছে 1, এখানে হচ্ছে সব কিছু সেম। যখন আমি একটার কোয়ান্টিটি চেঞ্জ করলাম
তো আমার ডমটা কিন্তু আপগ্রেড হয়ে যাচ্ছে, ডমটা কিন্তু আগের মতো আর নেই, সেটা কিন্তু আগে 739 ছিল, এখন 915 হয়ে গেছে। সো এই যে ডমটা যে আমার রিয়েল টাইমে চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু এলিমেন্টগুলোকে কিন্তু আপডেট করে ফেলছি, এটার জন্য কিন্তু আমার পেজ কিন্তু লোড হচ্ছে না। সো যখন আমি হচ্ছে আইটেম হচ্ছে এখানে বাড়াচ্ছি কমাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু রিয়েল টাইমে হচ্ছে আমার ডমটাকে হচ্ছে আপডেট করছে। সো ক্রুডের লাস্টের জিনিস কি ডিলেট, আমরা হচ্ছে এখানে এলিমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারি, এলিমেন্টকে হচ্ছে রিড করতে পারি, আপডেট করতে পারছি। ডিলেটের আসলে কি, এই যে সিম্পলি একটা ডিলেট আইকন আছে, ইটস নট লাইক যে সবসময় আমার ডমের মধ্যে হচ্ছে ডিলেট আইকন থাকবে, এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে যে আমাদের এই ফ্লেক্সিবিলিটি আছে, আমরা চাইলে ডাইনামিক্যালি ডম থেকে কোনো এলিমেন্টকে হচ্ছে ব্যারো করে ফেলতে পারবো। আমি যদি ডিলিট করে দিই এখানে, তাহলে কি দেখবো, আমার এলিমেন্টটা কিন্তু আর ডমের মধ্যে নেই। সো আমার যে এলিমেন্টটা হচ্ছে আমি এখানে অ্যাড করেছিলাম, সেই এলিমেন্টটাই কিন্তু ডম থেকে আমি সরিয়ে দিচ্ছি, এবং এলিমেন্ট যখন চলে যাচ্ছে আমার ডম থেকে, আমার কিন্তু ডমের মধ্যে কিন্তু চেঞ্জটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। সো একটা সাইটের হচ্ছে এই চেঞ্জটা বোঝার জন্য আসলে স্টেটটা বুঝতে হয়। স্টেটটা আসলে কি জিনিস, আমাদের সাইট আসলে বর্তমানে যে অবস্থায় আছে সেটাকে আমরা স্টেট বলছি। তো এখানে সব কিছু কী করছি, যে আমার এখানে আইটেম 2টা আছে, এখানে একটা আছে, এবং ওই অনুযায়ী প্রাইসটা আমার হচ্ছে চেঞ্জ হচ্ছে। আমার যখন আমি কোয়ান্টিটি কমিয়ে ফেলছি, তো আমার এই চেঞ্জটা কিন্তু আসলে রিফ্লেক্ট করার দরকার আছে, ঠিক আছে। এই চেঞ্জটা যে রিফ্লেক্ট হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে স্টেটটা হচ্ছে আপডেট হওয়া। আচ্ছা গাইস, আমার একটা কল আসছে, একটু ওয়েট। ওকে, সো আমরা যেটা ছিলাম যে এই ডমটার যে ক্রিয়েট আপডেট ডিলেটের কথা বলছিলাম, তো আমরা এখানে এখন চলে আসি যে আমরা এই যে এখানে টেক্সটটা যে চেঞ্জ করছি, এটাও কিন্তু আমরা কিন্তু আমাদের ডম এলিমেন্টটাই কিন্তু আপডেট করছি, যদিও আমরা এখনও কোনো এলিমেন্ট ডিলিট করছি না, কাউকে নতুন করে ক্রিয়েট করছি না, বাট আমরা কি করছি, সরাসরি কিন্তু এই এলিমেন্টটাকে আপডেট করছি। এই আপডেটটা আসলে কিভাবে কাজ করছে, এই যে আমরা যে ট্রি ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারছি, এটার জন্য কি করতে পারছি, সরাসরি আমি যদি বলি যে আমার হচ্ছে কি এই ডকুমেন্টের মধ্যে থেকে হচ্ছে এই আইডির যেটা একটা আইডি হচ্ছে সেট করে দিই, ধরলাম হচ্ছে এই সেম ওয়েতেই যে আমি হচ্ছে ওর একটা হচ্ছে আইডি আছে, এই আইডির নাম হচ্ছে ধরলাম হচ্ছে সামথিং কিছু একটা, আমি আইডি নেম দিয়ে দিই, যে এই আইডি নেম দিয়ে কিন্তু আমি হচ্ছে অ্যাক্সেস করে ফেলতে পারছি যে আমার হচ্ছে এই আইডি নেম যার সাথে ম্যাচ করছে সেই এলিমেন্টটাকেই তুমি অ্যাক্সেস করো। সো এর মাধ্যমে কি হচ্ছে, সরাসরি কিন্তু আমি একেই অ্যাক্সেস করতে পারছি। আমার সাইটের যখন মানে স্ট্রাকচার অনেক বড় হবে, তারপরও কিন্তু আমার অনেক সময় লাগবে না, ঠিক আছে, কারণ আমি সরাসরি কিন্তু বলে দিচ্ছি যে তুমি এই আইডি নেমটা দিয়ে অ্যাক্সেস করো। এই জন্য জাভাস্ক্রিপ্টটাতে ফাস্ট কাজ করে, বিকজ আমাদের এই ট্রি স্ট্রাকচারটার কারণে আমরা হচ্ছে খুব দ্রুত আমাদের এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি। এমন যদি হতো যে আমার একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে যে আমার পুরো পেজ হচ্ছে রিড করতে হচ্ছে, একদম শুরু থেকে প্রতিটা কোড হচ্ছে লাইন বাই লাইন করে পড়ে পড়ে দেখতে হচ্ছে যে আসলে এই আইডি নেমটা কোথায় আছে আমি খুঁজে বের করব, সেটা কিন্তু আমার করতে হচ্ছে না, কারণ আমি কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু বলে দিচ্ছি যে যখনই বলছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ও জানি যে আমার বডির মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে যার আইডি হচ্ছে ফার্স্ট হেডিং। সো যখনই হচ্ছে বডির মধ্যে আসছে, বডি থেকে কিন্তু ও কিন্তু খুব দ্রুত পেয়ে যাচ্ছে যে এই আইডি নেমটা আসলে কার আছে। তো এখন আইডি নেম দিয়ে কিন্তু আমরা অ্যাক্সেস করেছি, এবং অ্যাক্সেস করে আমরা সিম্পলি জাস্ট কী করতে পারছি যে ইনার টেক্সট হচ্ছে চেঞ্জ করে দেখেছি যে আমরা টেক্সট চেঞ্জ করতে পারি। আরেকটা ওয়ে আছে, আমরা সবগুলো ওয়ে আজকে দেখব, টোটাল হচ্ছে 5টা ওয়ে আছে আমাদের অবজেক্টকে হচ্ছে মানে এলিমেন্টকে হচ্ছে ক্যাপচার করার জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো নেক্সট ওয়ে হচ্ছে আমরা যেহেতু আইডি দিয়ে অ্যাক্সেস করতে পেরেছি, এরপরের ওয়েটাই হচ্ছে ক্লাস দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে পারা। যে আমি যদি বলি যে ক্যাপচার এলিমেন্টস ইউজিং ক্লাস, সো ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে গেলে একটা এখানে ব্যাপার কাজ করে। সো আপনাদের লজিক আসলে কি বলে, আমি যখন আইডি দিয়ে অ্যাক্সেস করছিলাম আমার কিন্তু একটা ইউনিক আইডি ছিল এবং একটা এলিমেন্টকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি। আমি যদি ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে চাই, আমার কিন্তু এই ক্লাসের নামে কিন্তু হচ্ছে 3টা এলিমেন্ট আছে। সো এই ক্ষেত্রে আসলে কি হবে, আমি যদি কাউকে অ্যাক্সেস করতে চাই আমি কিভাবে সেটা অ্যাক্সেস তিনটা চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমি কিন্তু 3টাকেই কিন্তু অ্যাক্সেস করে ফেলছি অ্যাট এ টাইম। আমি কিন্তু আইডি দিয়ে যেরকম একটাকে অ্যাক্সেস করছিলাম, ক্লাস দিয়ে কিন্তু আসলে যেই কয়জন হচ্ছে এই সেম ক্লাস শেয়ার করছে সেই কয়জনই কিন্তু অ্যাক্সেস করে ফেলবে। সো তার মানে একটা ব্যাপার দেখেন, এখানে কিন্তু অ্যারে টাইপের একটা কনসেপ্ট চলে আসছে,
So, আমি যেহেতু মাল্টিপল এলিমেন্টকে আমি নিয়ে আসছি, সো অবভিয়াসলি এলিমেন্টের রিপ্রেজেন্টেশনটা কিন্তু একটা অ্যারের মধ্যে থাকবে। সো আমরা ধরে নিলাম একটা অ্যারের মধ্যে থাকবে, এবং যেহেতু অ্যারের মধ্যে থাকবে, সো কিন্তু এখানে লুপিং ব্যাপারটা কিন্তু চলে আসছে, যে আমাকে লুপ করতে হবে, লুপ করে আমাকে হচ্ছে ওই অ্যারের মধ্যে থেকে আইটেমগুলোকে নিয়ে অ্যাক্সেস করতে হবে। সো আমরা দেখি জিনিসটা। সো আমি যদি বলি এখানে আমার হচ্ছে ইউনিক নামে আমি হচ্ছে একটা হচ্ছে কি করলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এবার আমি হচ্ছে আইডি না, আমি এখন যেটা করব গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। এবং দেখেন আইডি দিয়ে যখন আমরা করছি তখন এলিমেন্ট ছিল সিঙ্গুলার নাও, সো এখন এখানে কিন্তু হচ্ছে প্লুরাল হয়ে গেছে। সো সিঙ্গুলার আর নেই, বিকজ আইডি দিয়ে হচ্ছে আমরা একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি, কিন্তু ক্লাস দিয়ে আমরা মাল্টিপল এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি। সো নামের চেঞ্জটাও কিন্তু রিফ্লেক্ট করছে যে এখানে হচ্ছে আমি একটা সিঙ্গুলার এলিমেন্ট পাচ্ছি এবং এখানে আমি হচ্ছে মাল্টিপল এলিমেন্ট পেয়ে যাচ্ছি। তো আমার ক্লাস নেমটা কি ছিল? ক্লাস নেমটা ছিল আমার হচ্ছে ইউনিক, এবং আমি যদি এটাকে সেভ করে রাখি, আমি যদি আবার ব্রাউজারের হচ্ছে এখানে আসি কনসোলে, আমি যদি দেখতে চাই যে ইউনিক দিয়ে, সো দেখেন আমাকে একটা কালেকশন দিয়েছে। সো আমি যখন আইডি দিয়ে অ্যাক্সেস করছিলাম সরাসরি হচ্ছে ওই এলিমেন্টটাকে পেয়ে যাচ্ছিলাম, আমার কিন্তু কোনো লুপ করতে হচ্ছে না, আমার কিন্তু কোনো কালেকশন মানে পাচ্ছি না, কিছুই না, সরাসরি আমি এলিমেন্টটা পাচ্ছি। এখন এখানে একটা কালেকশন পাচ্ছি, এই কালেকশনটা আসলে কি করছে? এই কালেকশনের মধ্যে কি বলছে যে আমার হচ্ছে ইউনিক দিয়ে হচ্ছে এখানে এমটি কেন নাম ভুল করেছি আমরা, UNIQUE, ওই যে আমি এখানে একটা ডট দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই জায়গাতে ভুল হয়ে গেছে, এই জন্য কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে পারেনি। সো এই যে এখন আমার কালেকশনের মধ্যে হচ্ছে 3টে এলিমেন্ট আছে, সেখানে হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছি যে হচ্ছে লেন্থ হচ্ছে 3, এবং এই 3টে এলিমেন্ট আমাকে দেখাচ্ছে যে একটা হচ্ছে আমার কি হচ্ছে H1 আছে এবং বাকি দুটা হচ্ছে P ট্যাগ আছে, বিকজ এই সবগুলোই কিন্তু হচ্ছে ইউনিক ক্লাস হচ্ছে শেয়ার করছে। যেহেতু এই বেচারার কোনো ক্লাস নেই ইউনিক ক্লাস, তো ও কিন্তু আসেনি, এই বাটনও কিন্তু আসেনি, বিকজ ওদের কোনো ইউনিক ক্লাস নেই। এই ইউনিক ক্লাসের মধ্যে ওরা 3 জন আছে এবং আমাদেরকে রিটার্ন করেছে হচ্ছে 3 জন। আমি যখন এই কি করছিলাম যে আইডি দিয়ে যখন আমি হচ্ছে টেক্সট এলিমেন্টকে চেঞ্জ করতে চাচ্ছিলাম, আমি সরাসরি কি বলছিলাম যে আমার কি আইডিটা এখনো আছে, হেডিং 1 আছে, আমি সরাসরি কিন্তু বলছিলাম যে হেডিং 1 ডট হচ্ছে ইনার টেক্সট, এবং আমি এখানে কিন্তু ভ্যালু পেয়ে যাচ্ছিলাম। আমি যদি এখন বলি যে হচ্ছে ইউনিক ডট ইনার টেক্সট, আমি কিন্তু কিছু পাচ্ছি না এবং আমার কোনো সাজেশনও দেখাচ্ছে না, আনডিফাইন্ড দেখাচ্ছে, বিকজ এখন কিন্তু আমাকে কোনো এলিমেন্ট আসছে না, আমাকে কি করছে এখন একটা HTML কালেকশন দিচ্ছে। সো HTML কালেকশন কাইন্ড অফ হচ্ছে একটা অ্যারে লাইক হচ্ছে এলিমেন্ট, বা বলতে পারি অ্যারে লাইক। অ্যারে লাইক কেন বলছি? আসলে পুরোপুরি অ্যারে না, বিকজ অ্যারের অনেক মেথড এখানে কাজ করবে না, এই জন্য আমরা বলি যে হচ্ছে সিমিলার টাইপ হচ্ছে অ্যারে লাইক অবজেক্ট একটা, যেখানে হচ্ছে আমাদের মধ্যে যে আমরা আসলে এই সব কিছুকে হচ্ছে বলতে পারি, যেহেতু ওদের একটা ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে 0, 1, 2, আমরা হচ্ছে সেই ইন্ডেক্স ধরে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। আমি যদি এরকম করে বলি যে হচ্ছে ইউনিকের মধ্যে হচ্ছে তুমি হচ্ছে 0কে তুমি অ্যাক্সেস করো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এইখানে ফার্স্ট হেডিংকে অ্যাক্সেস করতে পারছি, এবং আমি চাইলে কিন্তু এখানে যদি আমি বলি যে আমি এখন ওর হচ্ছে ইনার টেক্সট চেঞ্জ করতে চাই, এবং ইনার টেক্সট চেঞ্জ করে যদি বলতে চাই যে হচ্ছে ওয়েলকাম ফেলো স্টুডেন্টস, তাহলে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখন কি করছি, এই ইউনিক যে অবজেক্টটা আমরা পেয়েছি, এই অবজেক্টের মধ্যে থেকে আমরা যেটা করছি যে আমরা হচ্ছে একে অ্যাক্সেস করে তারপরে তার ইনার টেক্সটকে অ্যাক্সেস করতে পারছি। সো আমরা যদি এরকম চিন্তা করি ব্যাপারটা, যে আমি একটা কালেকশন পাচ্ছি, এখন কালেকশন কেন পাচ্ছি? বিকজ ক্লাস হচ্ছে একটা কমন গ্রাউন্ড শেয়ার করে, আমরা হচ্ছে মাল্টিপল এলিমেন্ট পেতে পারি। যদি বলি যে ক্লাস 10-এর সব স্টুডেন্টরা আসো, তো ক্লাস 10-এ যতজন স্টুডেন্ট আছে সবাই কিন্তু আসবে। সো এই কারণেই আমি যখন বলি যে হচ্ছে এই ক্লাস যাদের হচ্ছে ইউনিক ক্লাস আছে তোমরা সবাই হচ্ছে এখানে আসো, সো এখন কিন্তু আর আগের মতো হচ্ছে একটা এলিমেন্ট আসছে না, সব এলিমেন্টকে হচ্ছে একসাথে চলে আসছে। সো যেহেতু একসাথে আসছে, ও একটা কালেকশন করে হচ্ছে রিটার্ন করছে আমাকে, যেহেতু আমি একবারে পাঠাচ্ছি। সো আমার এখানে একটাও থাকতে পারতো ক্লাসে, ইভেন ধরেন একটা জিনিস যে আমার এই ক্লাসে হচ্ছে একটাই ক্লাস আছে যেটা হচ্ছে ইউনিক, বাকি কিছু নেই,
এই ক্ষেত্রে কি হতো, এই ক্ষেত্রে কিন্তু সেম অবস্থা, এই ক্ষেত্রেও কিন্তু আমার একটা কালেকশনই আসতো এবং এই কালেকশনের মধ্যে এখন হচ্ছে একটা হচ্ছে এলিমেন্ট আছে যেটা হচ্ছে জিরো ইন্ডেক্সের মধ্যে বসে আছে চুপচাপ, এই জন্য লেন্থও বলছি এটার 1। আমার যদি মাল্টিপল এলিমেন্ট থাকতো তো এই ক্ষেত্রে মাল্টিপল এলিমেন্ট এখানে আসতো। সো ইটস লাইক আমি যখনই হচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছি কাউকে, তখনই আমরা একটা HTML কালেকশন পেয়ে যাচ্ছি এবং এই কালেকশনের মধ্যে এদার আমার হচ্ছে একটা এলিমেন্ট থাকতে পারে অথবা মাল্টিপল এলিমেন্ট থাকতে পারে এবং তাকে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, তার হচ্ছে এই ইন্ডেক্স নাম্বারটা দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে হবে অথবা আমরা হচ্ছে লুপ থ্রো করে ফেলতে পারি। লুপ থ্রো করে আমরা যদি বলি যে আমাদের হচ্ছে এখানে লেন্থ প্রপার্টিটা আছে, লেন্থ দিয়ে কিন্তু বলতে পারি যে লাইক আমি যদি এরকম করে এখন একটা লুপ লিখে ফেলি যে সিম্পলি আমরা যেইভাবে হচ্ছে ফর লুপ লিখে হচ্ছে অ্যারেতে অ্যাক্সেস করতাম, ঠিক সেভাবে কিন্তু আমরা এখানে করতে পারি যে লেট হচ্ছে i ইকুয়ালস টু 0, i লেস দ্যান ইউনিক ডট লেন্থ এবং i প্লাস প্লাস, এবং আমি এখন কি চাচ্ছি, আমার এই ইউনিকের মধ্যে আমি হচ্ছে জাস্ট এই ট্যাগগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছি এবং আমি যেহেতু হচ্ছে কনসোল লক করতে চাচ্ছি, সো আমি হচ্ছে সিম্পলি হচ্ছে কনসোল লক করে আমার প্রতিটা ট্যাগ আমি দেখতে চাইছি যে আমার প্রতিটা ট্যাগ আমি দেখব। এবং আমি যদি সেভ করি, সেভ করার পর আমার এখানে যেহেতু একটাই হচ্ছে আছে, একটাই দেখাচ্ছে, আমি যদি হচ্ছে মাল্টিপল যেগুলো ছিল ওগুলোকে আমি দিয়ে দিই এবং সেভ করি, সো আমার এখানে এখন 3টা ট্যাগ চলে আসছে। সো আগে হচ্ছে একটা ট্যাগ ছিল ইউনিক ক্লাসে, এখন 3টা ট্যাগ আছে ইউনিক ক্লাসে, সো 3টা ট্যাগ দেখাচ্ছে। তো এইভাবে করে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ক্লাস এবং ট্যাগ নেম দিয়ে আমরা যখনই কোনো হচ্ছে এলিমেন্ট ক্যাপচার করতে চাইবো তখনই আমাদের কি করবে, HTML কালেকশন হয়ে আসবে। সো এটা ইম্পর্টেন্ট। এবং প্রথম দিকে যে আপনারা বেশিরভাগই হচ্ছে এই জায়গাতে ভুল করবেন, ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করার পর সরাসরি চেঞ্জ করতে চাইবেন হচ্ছে এইভাবে, কিন্তু এই ওয়েতে চেঞ্জ করলে চেঞ্জটা রিফ্লেক্ট হবে না, তখন চেঞ্জ করতে হবে এইভাবে। সো ইটস লাইক আমরা হচ্ছে একটা HTML কালেকশন পাবো এবং আমাদের কি করতে হবে, we have to look through this collection এবং আমরা অ্যাক্সেস করতে ফেলতে পারবো। এখন যদি ধরেন যে আমি হচ্ছে এখানে কনসোল লগ না, আমি ওর কোনোটা স্টাইল চেঞ্জ করতে চাই, আমি চাই যারাই হচ্ছে ইউনিক ক্লাসে আছে ওদের স্টাইলের মধ্যে আমি হচ্ছে কালারটা আমি চেঞ্জ করব। সো কালার যদি আমি চেঞ্জ করতে চাই, বললাম কালার হচ্ছে কি হবে, কালার হচ্ছে নেভি হয়ে যাবে এবং আমি যদি সেভ করি, এখানে সেভ করলে দেখবো আমার হচ্ছে এখানে কিন্তু এই 3 জনের কিন্তু কালার চেঞ্জ হয়ে কিন্তু নেভি হয়ে গেছে। সো এটার সুবিধাটা একটা কি, আমি যদি মাল্টিপল এলিমেন্টকে আমি হচ্ছে একসাথে চেঞ্জ করতে চাই তখন কিন্তু ক্লাস নেমটা দিয়ে কিন্তু আমি সরাসরি কাজ করতে পারবো। সো একটা জিনিস চিন্তা করি, আমি যদি হচ্ছে আইডি দিয়ে এই কাজটা করতে যেতাম আমার কি করতে হতো, 3টা হচ্ছে অ্যাক্সেস করতে লাগতো আইডি দিয়ে এবং 3বার কিন্তু আমাকে কি করতে লাগতো, এই কোডটা লেখা লাগতো। সো ক্লাস নেম দেখার কারণে আমি সিম্পলি হচ্ছে লুপ থ্রো করে বলে দিচ্ছি যে তোমরা সবাই হচ্ছে সেম জিনিসটা হচ্ছে শেয়ার করো। ইভেন আমি যদি এটাও বলি যে হচ্ছে তুমি হচ্ছে কি করবে, যে ওদের সবার একটা ব্যাকগ্রাউন্ড কালারও থাকবে, আমি যদি বলি হচ্ছে স্টাইল এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু জাভাস্ক্রিপ্টে লেখার একটু ডিফারেন্ট। আমরা যখনই হচ্ছে CSS এর মধ্যে হচ্ছে কোনো CSS এ গেলে আমরা কি করতাম, কোডে আমরা সবসময় কি করতাম, স্পেস দিয়ে হচ্ছে এই কাজটা, মানে আমি যদি হচ্ছে লাইক CSS এর মধ্যে আসি যে হচ্ছে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, আমরা কিন্তু এভাবেই কাজটা করতাম, কিন্তু জাভাস্ক্রিপ্টে আমরা এভাবে করব না, আমরা হচ্ছে ক্যামেল কেসিং স্টাইল ফলো করব এবং এই ক্যামেল কেসিং এর মাধ্যমে সবগুলোকে আমরা চেঞ্জ করে ফেলবো। পরের ওয়ার্ডটা সব সময় হচ্ছে কি করবে, ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল হয়ে যাবে। সেটা একটু ইম্পর্টেন্ট, অনেক সময় ভুল করে ফেলি আমরা। ভাইয়া জি স্টাইলের পরে ডট দিয়ে আপনি লিখেছেন ব্যাকগ্রাউন্ড কালার, তার উপরের লাইনে লিখেছেন ডট কালার। আমি কিছু কিছু জায়গায় দেখেছি ডটটা না দিয়ে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে একটা কোটেশনের ভিতরে ওটা লেখে, ওটাও কি একটা ওয়ে? হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন আমরা এখানে আসলে কি করছি, অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করছি। তো আমরা হচ্ছে অবজেক্ট ক্লাসে আসলে কি দেখেছিলাম, যে আমরা কিন্তু অবজেক্টের প্রপার্টিকে আমরা দুইভাবে অ্যাক্সেস করতে পারি, এইদার আমরা ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারি অথবা আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে কি করতে পারি, কোটেশন মার্কের ভিতর প্রপার্টি নেমটা লিখতে পারি।
সো জিনিসটা কি যে এক একজন এক এক স্টাইলে করে, কেউ হচ্ছে ডট নোটেশন দিয়ে হচ্ছে অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করছে, কেউ হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে করছে। তো দুটাই দিয়ে কিন্তু আমরা কিন্তু সেম প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারছি। মানে অবজেক্টটা কি হচ্ছে স্টাইল অবজেক্টের মধ্যে আমরা অ্যাক্সেস করছি, তাই তো? কিন্তু হ্যাঁ, তখন কিন্তু মনে হয় ক্যামেল কেসটা ইউজ করে না, তাই না, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে? তখন আমি আসলে নর্মালি যেটা করি যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে অনেকদিন কাজ করা হয়নি, সেটা একটু দেখতে লাগবে আমার নিজের। এটা হচ্ছে দেখি আমরা ট্রাই করে, যদি কাজ করে হয়তো কাজ করলোই। ইটস লাইক যে কোনো জিনিস দেখার জন্য সব থেকে ভালো ওয়ে হচ্ছে ট্রাই করে দেখা। সো আমি যতদূর জানি স্টিল দিতে হবে এটা, তারপরে দেখি এক্স্যাক্টলি আসলে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করেছে। সো আমরা যখন হচ্ছে এই থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছি তখন কিন্তু সরাসরি আমরা সিএসএস প্রপার্টির নাম হচ্ছে রিফ্লেক্ট করে ফেলতে পারছি। কিন্তু ডট নোটেশন আসলে এই জায়গায় করলে কি হতো, এই জায়গায় করলে হচ্ছে এই এররটা আমাদের পেয়ে যেতাম। বিকজ আমাদের এখানে কি করছে, আমরা জাভাস্ক্রিপ্টে যখন হচ্ছে কোনো হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে কাজ করতে চাই, আমরা কিন্তু এই ওয়েতে কিন্তু হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে কোনো কাজ করতে পারি না, বা প্রপার্টি নিয়েও কিন্তু সেম অবস্থা। সো যেহেতু আমরা হচ্ছে কি করতে পারছি, থার্ড ব্র্যাকেটের ভিতরে সরাসরি হচ্ছে অ্যাজ এ স্ট্রিম হিসেবে পাস করতে পারছি। সো আমরা তখন হচ্ছে এইভাবে করে রাখতে পারি। সো এটা হচ্ছে মেন লজিক এটার বিহাইন্ড দ্য সিনে। সো আমার দেখা যায় কি যে ডট নোটেশন দিয়ে কাজ করতে হয়, এবং এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। লাইক জাভাস্ক্রিপ্টের ক্যামেল কেসিংটা এখানে ইউজ করা যায়। সো আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে মানে ফ্যামিলিয়ার। বাট ওই যে বললাম কোডিংয়ে একই কাজ বারবার ওয়েতে করা যায়, আমাদের মেন পারপাসটা হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ করতে পারা। সো অ্যাজ লং অ্যাজ আপনি প্রবলেমটা সলভ করছেন, ইট ডাজেন্ট ম্যাটার আপনি আসলে কীভাবে কোড করছেন, বাট যে কোনো ওয়ে হচ্ছে কারেক্ট। এবং আমি যদি এটাও সেভ করি, সো আমার কিন্তু আউটপুট কিন্তু চেঞ্জ হয়নি, আমার জাস্ট কোডের রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা কেন প্র্যাকটিস করতে বলছি, বিকজ আমরা যখন রিঅ্যাক্টে যাব এবং আমরা যখন এই জাভাস্ক্রিপ্টের মধ্যে সিএসএস লিখব, বা আমরা হচ্ছে স্টাইল কম্পোনেন্টস শিখব, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের লাগবে। সো ওই জায়গাতে যে প্রবলেম হবে, যার কারণে আমি মনে করি যে এইভাবে এখন থেকে প্র্যাকটিস করে ফেললে তাহলে আর ওই জায়গায় যে ওই সময় যে আর ওই কনফিউশনটা আসবে না যে আমি এখন এই সিএসএস প্রপার্টিটা আমি কীভাবে লিখবো। সো ইটস লাইক আগে থেকেই প্র্যাকটিসটা হয়ে গেল। সো আমরা জাস্ট কি করলাম, সিম্পলি হচ্ছে এই ভাইয়া কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমি মাইক মিউট করে রাখছিলাম, কাশি হতেছিল দেখে। ওকে, সো যেটা বলছিলাম যে এই ভাইয়ার ক্লাস নিতে কষ্ট হচ্ছে? আসলে কন্টিনিউয়াসলি কথা বললে দেখা যায় কি যে ওই বারবার হচ্ছে কাশিটা আসতে থাকে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি অনেক সিক, তারপরও ক্লাস নিচ্ছেন। আমি আসলে সারপ্রাইজড। না, সমস্যা নেই সেটাতে। আচ্ছা, যেটা আমরা বলছিলাম, কি বলছিলাম আমি, এই যে আচ্ছা ভাইয়া, জি ভাই, এই জিনিসটা এখন দেখাইতেছে না, পরে দেখাবেন, তাও জিজ্ঞেস করতেছি। এই যে এই যে ব্লক আছে না, যে এইচটিএমএল যে ব্লক এলিমেন্ট, এগুলা আমরা কি জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো? যে এই জিনিসটাকে ব্লক বানাও, এই জিনিসটাকে আর কি যেন আছে, ইটস লাইক কি যে ইনলাইন, হ্যাঁ, আমরা এগুলো change এভরিথিং করা যায়? চেঞ্জ করতে পারবো, এভরিথিং। ইটস লাইক যেটা আমাদের সিএসএস দিয়ে আমরা করতে পারছিলাম, আমরা যেটা এইচটিএমএল দিয়ে করতে পারছিলাম, আমরা সব কিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো। মানে ডিসপ্লে, ব্লক, ডিসপ্লে নাম, এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবো আমরা। ইটস লাইক জাভাস্ক্রিপ্টের পসিবিলিটি হচ্ছে কি যে আনলিমিটেড। সো এই যে আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে দেখি না যে এই বাটনটা প্রেস করে লেআউট চেঞ্জ হয়ে যায়, দেখবেন এরকম অনেক ওয়েবসাইট আছে আপনাকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট থিম দিয়ে রাখে যে তুমি কোন থিম চুজ করতে চাও। সো ওই থিম চুজ করতে গেলে ওই থিম অনুযায়ী কিন্তু লেআউটটা চেঞ্জ হয়ে যায়। সো এই লেআউটটা আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের এইচটিএমএল কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা যেটা করছি, ভাইয়া এটা একটা একটু ইয়ে নিছিলেন একদিন লাইভ ক্লাস। লাইভ নিয়েছিলাম আমি নিজেও ভুলে গেছি। হ্যাঁ, ওই সিচুয়েশন একদিন লাইভ ক্লাস করেছিলেন, এই যে ডার্ক মোড কিভাবে করতে আচ্ছা হয়। আচ্ছা, হ্যাঁ, ডার্ক মোডের জিনিসটা আছে, জাস্ট বাটন ক্লিক হ্যাঁ। করে হচ্ছে আমি জাস্ট হ্যাঁ। মোডটা চেঞ্জ করে ফেলছি। সো এই যে এরকমই যে আমরা কি করছি, আমাদের যে কোর সিএসএস ফাইলটা আছে
ওই ফাইলটা কি আমরা যে কোনো স্টাইল আমরা চেঞ্জ করে ফেলতে পারি, যে কোনো স্টাইল চেঞ্জ করে। এটা আসলে কি যে আমরা অ্যাট্রিবিউটটা চেঞ্জ করছি। সো আমাদের কি লাগবে যে আমরা আসলে সিএসএস এ হচ্ছে কোন প্রপার্টি ইউজ করতে পারছি, পরবর্তীতে সেই প্রপার্টির যে অ্যাট্রিবিউটটা ছিল বা ভ্যালুটা ছিল আমরা সেটা জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করে ফেলতে পারি। ইভেন এটাও আমরা করতে পারি যে আমাদের যে এখানে এখন যে ক্লাসগুলো আমরা অ্যাড করে রেখেছি এই ক্লাসগুলো আমরা হচ্ছে বাদ দিয়ে সম্পূর্ণ নতুন একটা ক্লাস আমরা অ্যাড করে ফেলতে পারি। সো ইটস লাইক আমি যখন চাচ্ছি আমি হচ্ছে ইউজার হচ্ছে লাইক লগ ইন করলো বা কোনো একটা জায়গায় আসবে, তখন যেন আমার হচ্ছে একদম পুরো ডিফারেন্ট একটা স্টাইল চলে আসে বা একটা অ্যানিমেশন অ্যাড হয় বা একটা ট্রানজিশন অ্যাড হয়। সো এই জিনিসগুলো আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে এতগুলো কোড না লিখে আমরা অলরেডি সিএসএস এর মধ্যে কোড লিখে রাখতে পারি। জাস্ট যেটা করব যে যখন আমার হচ্ছে ওই জিনিসটা অকার হবে বা ওই ঘটনাটা ঘটবে আমি জাস্ট আমার মতো একটা ক্লাস আমি অ্যাড করে ফেলছি জাভাস্ক্রিপ্টে। আমরা সব কিছুতে আসবে, আমরা তো মাত্র হচ্ছে ডমে কাজ করা শুরু করলাম। ভাই আপনি এখন যেটা বলছেন এটা বলতে রেসপন্সিভের ক্ষেত্রে হয়, যখন মোবাইল ভিউতে যাব তখন আমার ক্লাসটা চেঞ্জ হয়ে ওটা ডিজাইনটা পুরো সাইড ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। মোবাইল ভিউর জন্য আসলে আমার মনে হয় কি জাভাস্ক্রিপ্ট দিয়ে না করে মিডিয়া সিএসএস করাটা আরো বেশি হচ্ছে মোবাইল ভিউর ক্ষেত্রে শুধু এর ক্ষেত্রে আবার আপনার মেনুটার ক্ষেত্রে আর কি, মেনুটা তো এই যখন ভিউটা চেঞ্জ হয় ওখানে একটা আলাদা বাটন চলে আসে। ভাই আপনার ভয়েসটা রোবোটিক হয়ে গেছে কাইন্ড অফ, আমি বুঝতে পারছি না। ভাই আগে শুনে স্টার ওয়ার্স এর R2D2 মনে হচ্ছে। আমার এরকমই লাগছিল, ডার্ক লর্ড চলে আসছে। বুঝতে পারতেছি না আমার সাউন্ড সিস্টেম সমস্যা হচ্ছে কিনা হঠাৎ। না এখন ঠিক আছে, একটু আগে হচ্ছে আপনি হচ্ছে ভয়েস পুরো ইয়া হয়ে গেছিল, ডিস্টর্ট হয়ে গেছিল। না ওইটা বলছি না, আমরা যখন ওয়েবসাইটটা যখন ল্যাপটপ ভিউতে থাকে মেনুগুলি তো সবগুলি আলাদা আলাদা থাকে, যখন মোবাইল ভিউতে যাই আলাদা একটা বাটন ক্রিয়েট হয়, তখন ওই বাটনটাতে যখন আমরা ক্লিক করি তখন গিয়ে আমার মেনুটা আসে। ওইটা তো বোধহয় সম্পূর্ণ এটাই চেঞ্জ, স্ট্রাকচারটাই চেঞ্জ ওটা হয়ে হচ্ছে যায়। সেক্ষেত্রে তো এটা আমরা জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট করছি এক্স্যাক্টলি। জি জি ভাই ওইটার কথা বলছি, ওইটার কথাই বলছি। আচ্ছা 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 সো আমরা হচ্ছে আবার কোডে ব্যাক করি। সো এখানে আমরা কি করছিলাম যে এই ক্লাস নেম দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারছি। তো আমি যদি জাস্ট এই কোডটা কমেন্ট করে ফেলি, ইউনিকটা কমেন্ট করার দরকার নেই, জাস্ট এটা কমেন্ট করি। আমরা হচ্ছে নেক্সটে যেটা দেখব যে আমরা হচ্ছে ট্যাগ নেম দিয়ে কি করে আমরা ক্যাপচার করতে পারি, ক্যাপচার এলিমেন্টস ইউজিং হচ্ছে ট্যাগ নেম। সো আমরা হচ্ছে আইডি দেখেছি, আমরা হচ্ছে ক্লাস দেখেছি, আমাদের এখন দেখতে হবে কি করে আমরা ট্যাগ নেম দিয়ে আমরা হচ্ছে এলিমেন্টগুলো ক্যাপচার করে ফেলতে পারি। সো ট্যাগ নেম দিয়ে ক্যাপচার করা আসলে জিনিসটা কি যে ক্লাসে আমরা যেভাবে নিয়ে কাজ করছি ট্যাগের ক্ষেত্রেও সেটা, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আমরা একটু আগে হচ্ছে ক্লাসের নামটা দিচ্ছিলাম এবং এখন আমাদের হচ্ছে ট্যাগের নামটা দিতে হবে। সো আমি যদি বলি যে আমার হচ্ছে এখানে যতগুলো পি ট্যাগ আছে, আমি যদি বলি যে হচ্ছে ব্যান্ড অফ পিস এবং এখানে যতগুলো হচ্ছে আমার কি আছে পি ট্যাগ আছে, তুমি হচ্ছে সবগুলাকে হচ্ছে ক্যাপচার করে নাও। যেটা পিস হয়ে গেছে পিস রাখার দরকার নেই, আমি শুধু পি রাখি ব্যান্ড অফ পি। সো আমার সব পি ট্যাগগুলো হচ্ছে ব্যান্ড অফ পি এর মধ্যে থাকবে এবং আমি যদি এখন দেখতে চাই ওকে যে ব্যান্ড অফ পিতে আসলে কারা কারা আছে, সো দেখবো যে এখানে আমার হচ্ছে 3টা পি ট্যাগ ছিল। সো আমাকে হচ্ছে রিটার্ন করছে 3টা এবং এখানেও কিন্তু সেম ওয়েতে আমাকে একটা HTML কালেকশন রিটার্ন করছে এবং আমি ক্লাস নেম ইউজ করার সময় আমার যেভাবে হচ্ছে এলিমেন্টগুলোকে হচ্ছে অ্যাক্সেস করতে হচ্ছিল আমি এখানে হচ্ছে ঠিক সেম ওয়েতে আমি হচ্ছে এলিমেন্টগুলোকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো, অ্যাক্সেস করে সেটাকে হচ্ছে মডিফাই করতে পারবো। সো ইটস জাস্ট লাইক গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। জাস্ট আমাদের ক্লাস নেমের সময় হচ্ছে একটা ক্লাস নেম দেওয়া লাগছিল এবং ট্যাগ নেমের সময় ট্যাগ নেমটা দেওয়া লাগছে। তো এটা আসলে ইউজ করার সুবিধাটা কি, এটা ইউজ করার সুবিধা হচ্ছে এই যে আমাদের যেরকম সিমেন্টিক HTML ট্যাগগুলো আছে তো এই ট্যাগগুলো কিন্তু ইউনিক। সো আমরা চাইলে হচ্ছে ইউনিক ট্যাগগুলো দিয়ে হচ্ছে করতে পারি বা এভাবে বলতে পারি এরকম করে যে আমরা যখন চাচ্ছি যে আমাদের পেজ আসলে যতগুলো হচ্ছে H1 ট্যাগ আছে সবাইকে নিয়ে আমরা কাজ করব, সো সব H1 ট্যাগে হচ্ছে চেঞ্জ হবে, তখন আমরা এইভাবে করতে পারি। বা ইভেন আমরা যদি এরকম করেও চিন্তা করতে চাই যে আমাদের আসলে এরকম বলা যায় যতগুলো হচ্ছে বাটন আছে বাটনগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে বা ইটস লাইক কোনো বাটন আর পেজে থাকবে না, সব বাটন চলে যাবে এখন, বা সব বাটন কি করবে যে সব বাটনের যে লাইক স্টেটটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, বাটনগুলো কাজ করবে না, ডিসেবলড স্টেটে চলে যাচ্ছে। তো আমরা চাইলে হচ্ছে সেটাও করতে পারি। ধরলাম হচ্ছে কোনো ইউজার হচ্ছে লাইক কি করলো না, এটা এক্সাম্পল কিরকম দেওয়া যায়,
আমি যদি একটু চিন্তা করি কিরকম দেওয়া যায় এক্সাম্পল, তো ধরেন হচ্ছে সামহাও হচ্ছে কেউ হচ্ছে লগ ইন করেনি, সো লগ ইন যদি না করে থাকে তাহলে হয়তো আমাদের সাইটটি ভাবে ডিজাইন করা যে সে হচ্ছে চেক আউট করতে পারছে না। সো বাটনটা হচ্ছে ডিসেবলড স্টেটে আছে এবং এখানে কোনো ফাংশনালিটিস কাজ করছে না। অ্যাজ লং অ্যাজ যখনই হচ্ছে ইউজার হচ্ছে সাইন ইন করলো তখনই চেক আউট বাটনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেল। ধরেন এখানে আরও কিছু বাটন আছে চেক আউট বাটন ছাড়াও, তো সবগুলো ডিসেবলড হয়েছিল, পরবর্তীতে সবগুলো হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই কাজগুলো আমরা জাস্ট সিম্পলি হচ্ছে ট্যাগ নেম দিয়ে সবগুলো বাটনকে অ্যাক্সেস করতে পারি এবং সবগুলোর স্টেটটা চেঞ্জ করে ফেলতে পারি। তো এই জন্য ট্যাগ নেম কাজে লাগে। আরও কিছু কাজ আছে, আমার এখন হচ্ছে ইনস্ট্যান্টলি হচ্ছে মাথায় এক্সাম্পল আসছে না। হয়তো দেখা যাবে কি যে সামনে কোনো প্রজেক্ট করতে গেলে তখনই হচ্ছে ট্যাগ নেম দিয়ে আমাদের কাজ করতে প্রয়োজন হতে পারে। সো এইভাবে আমরা হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেমের মাধ্যমে ট্যাগ নেম দিয়ে হচ্ছে এলিমেন্ট সিলেক্ট করে ফেলতে পারি। বাট কাজগুলো হচ্ছে আমরা যেটা করছিলাম এখানে হচ্ছে লুপ করা লাগবে, আমরা ফর লুপ দিয়ে করেছি। আপনি চাইলে হচ্ছে কি করতে পারেন, আমাদের হচ্ছে ফর অফের যেটা ছিল ফর অফ দিয়েও আমরা করতে পারি। ইভেন আমরা চাইলে হচ্ছে ফর ইচ হয়তো কাজ করবে না এখানে, বিকজ এটা যেহেতু অ্যারে না। হ্যাঁ ভাইয়া, ফর ইচ আমি ট্রাই করে ফেলছি একটু বলার আগে, কাজ করে নাই। কাজ করে না, হ্যাঁ এইটাই বললাম যে কাজ করবে না বিকজ এটা অ্যারে না, এই জন্য এখানে কাজ করবে না। কারণ এই যে বললাম যেটা হচ্ছে কাইন্ড অফ অ্যারে লাইক অবজেক্ট বাট নট অ্যান অ্যাকচুয়াল অ্যারে। সো যেহেতু এটা কোনো অ্যারে না, সো আমাদের অ্যারের মেথডগুলো আমরা সরাসরি এখানে কাজ করাতে পারবো না, কারণ অ্যারের মেথডগুলো অ্যারের মধ্যেই বিলং করে, সো অ্যারের অবজেক্টের মধ্যে বিলং করছে, এই জন্য আমরা ফর ইচ এখানে ইউজ করতে পারছি না। সো যাই হোক, ফর লুপ তো সবসময় আছে। ইটস লাইক এই একটা জিনিস পারলে আমরা যে কোনো জিনিসই হচ্ছে লুপ করে হচ্ছে অ্যাক্সেস করে ফেলতে পারবো, আর কিছু জাস্ট আমাদের কাজকে ইজি করার জন্য করা হয়েছে। তো এখন এই যে এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বলছিলাম এগুলো আসলে একটু ব্যাকডেটেড ওয়ে এলিমেন্টগুলোকে ক্যাপচার করার জন্য মডার্ন ওয়ে হচ্ছে আছে, এবং যেটা হচ্ছে এখন বর্তমানে সব থেকে বেশি ইউজ করা হয় বা সব থেকে বেশি পপুলার। সো মডার্ন ওয়ে হচ্ছে কি কুয়েরি সিলেক্টর। সো এই কুয়েরি সিলেক্টর এসে এই তিনটা কোডকে মানে কি বলবো রিপ্লেস করে দিয়েছে বলতে গেলে যে আমরা হচ্ছে শুধুমাত্র এই কুয়েরি সিলেক্টর মেথডটা ইউজ করে আমরা তিনটা কাজ করে ফেলতে পারি। আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে ট্যাগ সিলেক্ট করতে পারি, আমরা হচ্ছে আইডি সিলেক্ট করতে পারি, আমরা হচ্ছে ক্লাস সিলেক্ট করতে পারি। এবং এখানে পুরোপুরি কাজ করে আমরা যখন সিএসএস এ আমরা যেভাবে হচ্ছে সিলেক্টরগুলো ইউজ করছিলাম ঠিক সেম ওয়েতেই সেম সিলেক্টরের মাধ্যমে আমরা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারবো। সো ইটস লাইক আমি যখন সিএসএস কোড করার সময় আমার আসলে কি করতে হয়, আমি যদি বলি সিএসএস কোড করার সময় আমি যদি কোনো ক্লাসকে হচ্ছে অ্যাক্সেস করতে চাই তো আমি কি করি, ডট নিই, ডট লেখার পর হচ্ছে ইউনিক দেওয়ার পর বলে আমি হচ্ছে ক্লাসকে হচ্ছে অ্যাক্সেস করতে পারছি। আমি এখানে সিম্পলি বলতে পারি ধরলাম হচ্ছে ওর কালার হচ্ছে ধরলাম হচ্ছে অ্যাকোয়া দিয়ে দিলাম। আমি যদি কোনো আইডিকে অ্যাক্সেস করতে চাই আমি কি করি, আমি হচ্ছে হ্যাশ ইউজ করি এবং তারপর সেই আইডির নামটা দিই। আইডির নাম কি, আইডির নাম হচ্ছে ফার্স্ট হেডিং। এবং ট্যাগ ইউজ করলে তো আসলে নর্মালি আমরা জাস্ট হচ্ছে ট্যাগের নামটা দিলেই হবে, যেমন যদি বলি যে H1 ট্যাগের সব কিছু অ্যাক্সেস করতে চাচ্ছি। তো এই যে সিএসএস করার সময় আমরা যেভাবে আসলে এই সিলেক্টরগুলোকে ইউজ করছি, ক্লাসের সময় হচ্ছে ডট দিয়ে, আইডির সময় হচ্ছে হ্যাশ দিয়ে, ট্যাগের সময় জাস্ট সিম্পলি ট্যাগের নাম দিয়ে, এই সেম ওয়েতেই কিন্তু আমরা কি করতে পারি, কুয়েরি সিলেক্টরের মধ্যে ইউজ করতে পারি। আমাদের হচ্ছে আলাদা করে বলার দরকার নেই যে গেট এলিমেন্ট বাই আইডি অথবা গেট এলিমেন্ট বাই ক্লাস বা হচ্ছে গেট এলিমেন্টস বাই হচ্ছে ট্যাগ, আমরা সিম্পলি জাস্ট কুয়েরি সিলেক্ট করতে কাজটা করে ফেলতে পারি। তো এটা আসলে কি করে করি আমরা, এটা বোঝার জন্য আমরা হচ্ছে এই তিনটা কোডই হচ্ছে কমেন্ট করে ফেলি এবং এই কাজগুলোকে আমরা হচ্ছে কুয়েরি সিলেক্টর দিয়ে করব। আচ্ছা ভাই, এটা তো যে পাঁচটা উপায় বলছেন, এটা 4 নাম্বার উপায় না? হ্যাঁ। সো আমি যদি এখন আবার এখানে আসি, যদি বলি হচ্ছে হেডিং এবং এখানে হচ্ছে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টরের মধ্যে কি করতে লাগবে, আমি হেডিংকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তো আমাকে কি করতে লাগবে, আমার কি এটা হেডিং ছিল, আমার এটার নাম ছিল হচ্ছে কি ছিল ফার্স্ট হেডিং। সো ফার্স্ট হেডিং, এবং আমি কিন্তু হেডিংয়ের মধ্যে কিন্তু আমি জাস্ট সেভ করে ফেললাম যে ফার্স্ট হেডিংটাকে তুমি ক্যাপচার করে নিয়ে আসো। আমি যদি এখন দেখতে চাই যে হচ্ছে হেডিংয়ের মধ্যে কে আছে, দেখবো যে আমার এই ট্যাগটা কিন্তু পুরো এলিমেন্টটা কিন্তু চলে আসছে আমার ফার্স্ট হেডিংয়ে।
এবং আমি যদি এখন বলি যে আমি হচ্ছে আবার আমার সেই ইউনিক ক্লাসের যতজন ছিল সবাইকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন আমি কি করতে পারি, আমি কিন্তু আবার বলতে পারি হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এবং কোয়েরি সিলেক্টরে কি করতে পারি, যেহেতু এটা হচ্ছে আমার ক্লাস নেম, সো আমি হচ্ছে এখানে ডট নোটেশন দিয়ে বলে দিলাম যে ইউনিক ক্লাসের হচ্ছে তুমি সবাইকে নিয়ে তুমি এখানে সেভ হয়ে যাও। এখন এখানে একটা ঝামেলা হবে। এই ঝামেলাটা আসলে কি জিনিস? এই ঝামেলাটা হচ্ছে আমরা যখন হচ্ছে কোয়েরি সিলেক্টর দেই, কোয়েরি সিলেক্টর দেওয়ার পর এটা এভাবে কাজ করে যে প্রথমেই হচ্ছে যাকে পায় হচ্ছে ইউনিক ক্লাসের তাকেই হচ্ছে নিয়ে আসে, ও বাকি সবাইকে আর আনে না। আমরা যখন গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দিয়ে কাজ করছিলাম, সো তখন আমরা কি করছিলাম, যে যতজন আমাদের এই সেম ক্লাসের হচ্ছে শেয়ার করছে সবাইকে আমি নিয়ে আসছি, একটা HTML কালেকশন রিটার্ন করছি। কিন্তু কোয়েরি সিলেক্টর আমি কি করছি, ও প্রথম যাকে পাচ্ছে ওই ক্লাসের নাম দিয়ে ও শুধুমাত্র ওকেই রিটার্ন করছে, বাকি সবাইকে কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের আরও দুইটা বান্দা আছে যার মধ্যে হচ্ছে ইউনিক ক্লাসটা আছে, কিন্তু ও হচ্ছে ওদেরকে কোনো মানে পাত্তাই দিল না, নিয়ে আসলো না। এটা হয় কারণ হচ্ছে কোয়েরি সিলেক্টর মেথডটা হচ্ছে এভাবেই কনফিগার করা যে প্রথমে যাকে পাবে ওকে নিয়ে আসবে। এই জন্যই হচ্ছে আমাদের এই 5 নাম্বার মেথডটা এই প্রবলেম সলভ করার জন্য, যে কোয়েরি সিলেক্টর অল। আমি যখন এই কোয়েরি সিলেক্টর অল দিব তখন হচ্ছে আমার যতজনকে পাচ্ছে এই ইউনিক ক্লাস নেম দিয়ে সেভ করা সবাইকে সে নিয়ে আসবে। কোয়েরি সিলেক্টর হচ্ছে শুধুমাত্র হচ্ছে একটা এলিমেন্টকে সিলেক্ট করে নিয়ে আসে, আর কোয়েরি সিলেক্টর অল দিয়ে আমি যতজনকে পাচ্ছি সবাইকে নিয়ে আসবো। সো আপনার এখন মনে হতে পারে, আচ্ছা ভাই আমি যদি এখন এখানে কোয়েরি সিলেক্টর অল দিই তাহলে কি হবে, দেখি আমরা কি হয়। সো যে কোনো জিনিস যখনই মাথায় আসে তখনই কি করতে হবে, কোড করে দেখতে হবে। দেখেন কোড করে দেখেন, কোয়েরি সিলেক্টর অল দিয়ে আমরা কি পাচ্ছি, একটা নোড লিস্ট পাচ্ছি। আমরা কিন্তু এখানে কোনো এরর পাচ্ছি না। আমরা বলতে পারি যে আইডি তো ভাইয়া আমরা একবারই ইউজ করছি, সো আমরা চাইলেও এখানে মাল্টিপল কাউকে পাবো না আইডি দিয়ে। কিন্তু জিনিসটা আসলে কি বলা যায়, যে মেথডগুলো কিন্তু আমরা লিখিনি, মেথডগুলো কিন্তু আমাদের জন্য অলরেডি লেখা হয়ে গেছে, এবং সেগুলো আসলে এভাবেই বিল্ড করা হয় যাতে করে সেটা হচ্ছে কি করে, যে সহজেই যেন হচ্ছে এরর জেনারেট না করে, সে যেন হচ্ছে এরর প্রুফ থাকে। সো এই ক্ষেত্রে আমরা যখন কোয়েরি সিলেক্টর অল দিই তখন আমরা নোড লিস্ট পাই। সো এখন আরেকটা জিনিস মনে হতে পারে যে ভাই আমরা হচ্ছে, আমি ইউনিকটা একটু দেখাই, ইউনিক দিয়ে আমরা কি পাচ্ছি, এখানেও সেম নোড লিস্ট, এখানে হচ্ছে 3 জনের হচ্ছে ক্লাস নেম আছে হচ্ছে ইউনিক ক্লাস, তো 3 জনকে পেয়ে গেছে আমরা। আর এখানে যেহেতু শুধুমাত্র হচ্ছে আমাদের হচ্ছে একটাই হচ্ছে আইডি আছে ফার্স্ট হেডিং দিয়ে, জন্য ওকেই পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমার দরকার নেই অল দেওয়ার, বিকজ আমি জানি আমার আইডি দিয়ে আমি একজনকে অ্যাক্সেস করতে পারবো। সো এখন ব্যাপারটা হচ্ছে, আমি যখন গেট এলিমেন্টস বাই ক্লাস নেম ইউজ করছিলাম আমি সেখানে হচ্ছে HTML কালেকশন পাচ্ছিলাম। এখানে হচ্ছে আমি কি পাচ্ছিলাম, HTML কালেকশন, এবং এখন আমি আসলে কি পাচ্ছি, এখন আমি পাচ্ছি হচ্ছে নোড লিস্ট। এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এবং এই ডিফারেন্সটা প্রায় সময় হচ্ছে ভাইভাতে হচ্ছে জিজ্ঞেস করে বা ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে যে আচ্ছা HTML কালেকশন আর নোড লিস্টের মধ্যে ডিফারেন্সটা আসলে কি। তো এই ডিফারেন্সটা আমি আজকে বলবো না, এই ডিফারেন্সটা আমরা নেক্সট ক্লাসে বলবো। এটার মধ্যে কোর কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্স বলতে দুটাই আমাদের হচ্ছে অ্যারে লাইক অবজেক্ট রিটার্ন করছে, বাট ওর মধ্যে কিছু অ্যাট্রিবিউটের চেঞ্জ আছে। এই চেঞ্জ বোঝার জন্য আরেকটা এক্সাম্পল হচ্ছে দেই, যদি এটা বাদ দিয়ে দিই, আমরা যখন console.dir দিয়ে হচ্ছে ডকুমেন্টকে হচ্ছে অ্যাক্সেস করছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে নোড লিস্ট এবং HTML কালেকশন দুটাই কিন্তু এখানে আছে। আমরা যদি হচ্ছে এখানে কোথায় চিলড্রেনে যাই, দেখেন চিলড্রেনে কিন্তু বলছে HTML কালেকশন একটা, এবং চাইল্ড নোটসে যে বলছে নোড লিস্ট দুইটা। তারপর আমরা ধরলাম হচ্ছে কোনোটার ভিতরে হচ্ছে গেলাম, যাওয়ার পর এখানে হচ্ছে ওর চিলড্রেনে যাই, ওর চিলড্রেনে যাওয়ার পর দেখেন HTML কালেকশন হচ্ছে 3টা, নোড লিস্টে দিয়ে বলছে 4টা। সো মনে হতেই পারে যে আচ্ছা ব্যাপার কি, সবসময় হচ্ছে নোড লিস্টে কেন এলিমেন্ট বেশি থাকছে, HTML কালেকশন কেন কম থাকছে। সেটা আসলে কম বেশি না, এটা আসলে রিপ্রেজেন্ট করার ওয়েটা। তাহলে আমি আবার চিলড্রেনে গেলাম, আমি হচ্ছে কোনো একটা জায়গায় যাই যেখানে গেলে আপনাদেরকে ইজিলি বুঝাতে পারবো। এই যে বডির মধ্যে আমরা এখন আসছি,
বডির মধ্যে আসার পর এইবারও সেম ওয়েতে চাইল্ড নোডস হচ্ছে নোড লিস্টে 27টা চাইল্ড নোড আছে এবং কালেকশনে বলছে আমরা 7টা। সো দেখেন এই নোড লিস্টের মধ্যে অনেক কিছু আছে যেটা আসলে কালেকশনের মধ্যে নেই। এটা হচ্ছে কেন? নোড লিস্ট যেটা করে আমাদের পুরো কোডটাকে হচ্ছে ব্রেক করে। আমাদের এই ট্রির মধ্যে যা কিছু আছে আমরা প্রতিটাকে হচ্ছে একটা করে নোড বলছি। একটা ট্রি এর প্রতিটা এলিমেন্টকে আমরা হচ্ছে নোড বলি, ঠিক আছে? তো এই যে আমাদের একটা ট্রির মধ্যে কিন্তু আমি এখানে যেটা রিপ্রেজেন্ট করেছি আমি কিন্তু হচ্ছে কালেকশন আকারে রিপ্রেজেন্ট করেছি। আমরা শুধুমাত্র হচ্ছে HTML ট্যাগগুলোকে ট্রির মধ্যে রেখেছি, বাট এই HTML ট্যাগ ছাড়াও কিন্তু আরও অনেক কিছু থাকতে পারে আমাদের HTML ফাইলে। আমাদের এখানে কমেন্ট থাকতে পারে, কিছু কোড আমরা কমেন্ট করে দিয়েছি, সেইগুলো কিন্তু আমাদের HTML কালেকশনের মধ্যে থাকবে না, বিকজ সেটা আমাদের HTML কোড না। সো যেটা আমাদের HTML কোড সেটা কিন্তু আমাদের HTML কালেকশনের মধ্যে থাকছে। কিন্তু HTML কোড ছাড়া আমাদের হচ্ছে আরও অনেক কিছু থাকতে পারে যেগুলো আসলে আমাদের সরাসরি HTML কোডের মধ্যে পড়ছে না, কিন্তু যেহেতু আমরা ট্রি ওয়েতে রিপ্রেজেন্ট করছি, সো আমাদের এই কোডের মধ্যে যা কিছু আছে যেটা আমরা এখানে লিখছি এবং যা কিছু অটো জেনারেট হচ্ছে এই সব কিছুই কিন্তু নোড লিস্ট কিন্তু রিপ্রেজেন্ট করবে। এই জন্য দেখেন নোড লিস্টে আসলে কি করছে, ফার্স্টে হচ্ছে টেক্সট এবং তারপর হচ্ছে বলছে H1। বলেন যে ভাই তাহলে এই টেক্সটটা আসলে কি, এই টেক্সটটা আসলে কোত্থেকে আসছে, এই টেক্সটের আসলে আসল রহস্যটা কি, এটা আসলে কি আছে এটার মধ্যে। দেখেন এখানে কিন্তু ওর মধ্যে কিন্তু সরাসরি বলতে গেলাম যদি দেখি যে এটাকে ওপেন করে যে জাস্ট এটার হচ্ছে ওইভাবে কিন্তু কিছু বলা নেই যে এখানে আসলে কি আছে, ভ্যালুটা আসলে কি। কিন্তু দেখেন এটা আসলে কি রিপ্রেজেন্ট করছে, নিউ লাইন রিপ্রেজেন্ট করছে, আর কিছুই কিন্তু না। সো এই যে আমার প্রতিটা কোড আমি যে হচ্ছে পরপর চলে আসছে, বডি লেখার পর আমি যে এন্টার দিয়ে চলে আসছি, তো এখানে কিন্তু একটা নিউ লাইন কিন্তু অটো জেনারেট হয়ে যাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি এন্টার চাপ দিয়ে পরের লাইনে চলে আসছি, কিন্তু আমাদের এই কোডটা রিপ্রেজেন্ট করার সময় আমাদের এই কোডের মধ্যে একটা নিউ লাইন এই ট্রির মধ্যে অ্যাড করতে হয়েছে, যেটা আমাদের এখানে নেই। আমাদের এখানে আমরা এটা নিজেরা লিখিনি, এটা অটো জেনারেট হয়েছে। অটো জেনারেট হলো, ইটস এ পার্ট অফ আওয়ার ট্রি। সো যখন আমাদের ব্রাউজার হচ্ছে এই ডকুমেন্ট অবজেক্টটা জেনারেট করে, ও যতগুলো নোট থাকে ট্রির মধ্যে সবগুলোকে কিন্তু নিয়ে আসে, যেগুলো আসলে ভ্যালিড কোনো HTML এলিমেন্ট না, কিন্তু আমাদের ট্রির একটা অংশ। এই জন্য সবসময় হচ্ছে নোড লিস্টের মধ্যে দেখবেন যে আইটেম হচ্ছে বেশি থাকে, এখানে 27টা আইটেম বলেছে, কিন্তু আমার দরকার নেই, আমার তো এখানে এই যে এই H1টা হচ্ছে এখানে আছে, কিন্তু এরপর যে আরেকটা নিউ লাইন আছে সেটা কিন্তু এই জায়গার মধ্যে নেই। তারপরে যে P-টা আছে, এরপর নিউ লাইনটা কিন্তু এখানে নেই। সো ও শুধুমাত্র কি করেছে, আমার যে ভ্যালিড যে HTML-গুলা সেগুলা কিন্তু ওইখানে নিয়ে এসেছে, এছাড়া কিন্তু আর কিছুই কিন্তু আনছে না। কিন্তু আমার নোড লিস্ট কি করছে, আমার ট্রির মধ্যে যতগুলো নোড আছে সবগুলো এখানে নিয়ে আসছে, এবং এইটা হচ্ছে এই দুটার মধ্যে একদম কোর লেভেলের ডিফারেন্স। সো কেউ যদি কখনো আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করে নোড লিস্ট আর ট্রির মধ্যে আর HTML কালেকশনের মধ্যে ডিফারেন্সটা কি, তা আপনি বলবেন যে নোড লিস্ট হচ্ছে সরাসরি আমাদের ট্রির মধ্যে যতগুলো নোড আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু HTML কালেকশন শুধুমাত্র আমাদের যে ভ্যালিড HTML কোডগুলো আছে সেগুলোকে রাখছে। তো সাপোজ আমি একটা কিছুকে হচ্ছে এখানে কমেন্ট অ্যাড করে দিই, ধরলাম এখানে কিছু একটা কমেন্ট আছে যে সামথিং, এবং এখানে হচ্ছে আরেকটা কমেন্ট আছে, এবং এখানে হচ্ছে সামথিং কিছু একটা কমেন্ট। এই দুটো কমেন্ট রাখলাম, এই দুটো কমেন্ট কিন্তু আমার HTML এর পার্ট না, বাট এটা কিন্তু এক্সিস্ট করছে আমার ট্রির মধ্যে। আমি যদি আবার আমার হচ্ছে এই ডকুমেন্টের দেখতে চাই যে আমার ডাইরেক্টরিটার কি আছে ডকুমেন্টের ভিতরে, আমি এখানে আসলাম, আমার কি করতে হবে, বডিতে যেতে হবে। আমি এখানে সরাসরি বডিতে অ্যাক্সেস করতে পারি, এখানে হচ্ছে এই যে বডির মধ্যে, এবং তারপর আমি যদি হচ্ছে এখানে যাই যে এই যে দেখেন চিলড্রেন এবং চাইল্ড নোটসের মধ্যে কালেকশনে হচ্ছে 7টায় হচ্ছে এলিমেন্ট আমাকে দেখাচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে আমার এই যে কমেন্টটা আছে, দেখেন কমেন্টটা কিন্তু আমার নোড লিস্টের মধ্যে কিন্তু রিপ্রেজেন্ট করছে, যেটা কিন্তু আমার চিলড্রেনের মধ্যে নেই, মানে HTML কালেকশনের মধ্যে নেই, নোড লিস্টের মধ্যে আছে। বিকজ আমার ট্রির মধ্যেই কমেন্টটা এক্সিস্ট করে, কিন্তু এই কমেন্টটা আসলে আমার কোনো HTML এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে না, যেহেতু এটা কোনো HTML এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে না, সো আমার HTML কালেকশনের মধ্যে এটা নেই। এটা হচ্ছে একদম কোর লেভেলের ডিফারেন্স। তো জাস্ট এই জিনিসটা মাথায় রাখলেই হবে যে আমার নোড লিস্ট
সবসময় আমার ট্রির সবগুলো নোডকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, কিন্তু HTML কালেকশন শুধুমাত্র ভ্যালিড HTML ট্যাগগুলোকে হচ্ছে নিয়ে আসে। ওকে, সো আমরা যেটা হচ্ছে আসছিলাম কোথায়, এই যে কোয়েরি সিলেক্টর অল দিয়ে আমরা হচ্ছে সবসময় যেটা পাই নোড লিস্ট পাই। সো এটা অলওয়েজ মনে রাখবেন, কোয়েরি সিলেক্টর অল দিয়ে কিন্তু নোড লিস্ট পাচ্ছি। আর HTML কালেকশন কখন পাই, HTML কালেকশন পাই যে হচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম অথবা গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এই দুই ক্ষেত্রে আমরা হচ্ছে HTML কালেকশন পাই। আমি এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে যদি পেস্ট করি এখানে, কিন্তু দুইটার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ট্রু। ট্রু কি জিনিস? ট্রু হচ্ছে যে আমাকে দুই ক্ষেত্রেই কি করতে হবে, দুই ক্ষেত্রেই আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে লুপ করতে হবে। সো আমি যদি হচ্ছে এই ইউনিকের মধ্যে সবগুলোকে দেখতে চাই, আমি আবার এখানে আসি, আমি যদি বলি আমার হচ্ছে ইউনিকের মধ্যে কারা কারা আছে, এখানে হচ্ছে তিনটা হচ্ছে নোড আছে যেটার লেন্থ হচ্ছে 3 এবং এখানে হচ্ছে h1p এবং p। এবং আমি যদি বলি এখন এই ইউনিক ক্লাসের মধ্যে আমি যদি হচ্ছে অ্যাক্সেস করতে চাই, তো আমি কিন্তু সিম্পলি ভাবে অ্যাক্সেস করতে পারবো যে 0 এর মধ্যে কে আছে, এরপর হচ্ছে 1 এ কে আছে, 2 তে কে আছে। এবং যেহেতু আমি এভাবে অ্যাক্সেস করতে পারছি, আমরা হচ্ছে এই ফর লুপের মধ্যেও করে ফেলতে পারবো এই জিনিসটা এভাবে, ওই যে আগের মতো করি যে যেটা i equals to 0 এবং i less than হচ্ছে কি ইউনিক ডট লেন্থ, এবং তারপর হচ্ছে i প্লাস প্লাস। নেক্সট আমরা যেটা করতে পারি, আমি বললাম যে শুধুমাত্র আমার যে ইউনিটগুলো ছিল এই প্রতিটা ইউনিট নোডকে আমি হচ্ছে এখানে দেখতে চাই। এখানে শুধুমাত্র একটা কেন দিল, আই ডোন্ট, এখানে কেন একটা দিল, আচ্ছা আমি এখানে করে দেখি। সো আমি কিন্তু সিম্পলি কিন্তু পেয়ে যাচ্ছি তিনটে ট্যাগকে, এবং অ্যাক্সেস করার ওয়ে হচ্ছে সেম, জাস্ট ওরা আমাকে হচ্ছে রিটার্ন করছে ডিফারেন্ট ওয়েতে, একটা জায়গায় নোট লিস্ট এবং একটা জায়গায় কালেকশন। এবং আমরা কোড ডিফারেন্সটাও জেনে নিলাম, এবং এটাই হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স। এটা জানলে হচ্ছে আপাতত এনাফ হবে, আমাদের হচ্ছে এখনই হচ্ছে ডিপ ডাইভে যাওয়ার দরকার নেই, আমাদের জাস্ট বেসিক যে ডিফারেন্সটা সেটা জানলে এনাফ। সো আমাদের এটা হচ্ছে লাইক 5টা ওয়ে যার মাধ্যমে আমরা যে কোনো HTML এলিমেন্টকে ক্যাপচার করে জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। আর তারপর আমরা কি করতে পারি, আমরা তো অবশ্যই হচ্ছে এটার ভ্যালু চেঞ্জ করতে পারবো, একে হচ্ছে আপডেট করতে পারবো। সো আজকে আমরা জাস্ট ক্যাপচারিংটা দেখলাম যে কি করে হচ্ছে ডম কাজ করে, এবং ডম থেকে আমরা এলিমেন্ট ক্যাপচার করে নিয়ে আসতে পারি। সামনের দিকে আমরা হচ্ছে আরও ওয়ে দেখবো, আমরা এখনো হচ্ছে বলতে গেলে ডম মাত্র শুরু করলাম, মানে এখন অনেক কিছু বাকি। এবং আমরা হচ্ছে কি নেক্সট এর পর যত কিছু কাজ করব, আমরা কিন্তু টার্মিনালে আর কোনো হচ্ছে কোড জেনারেট করব না, বা করলেও হচ্ছে খুব কম সময় করব। হয়তো যখন আমরা হচ্ছে কোর লেভেলের কিছু আবার দেখছি যে থিওরিটিক্যাল জিনিস প্র্যাকটিস করছি, তখন টার্মিনালে আমরা হচ্ছে কোড রান করব। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করব, সেটা সরাসরি হচ্ছে ডমের মধ্যে আমরা কোনো কিছুকে হচ্ছে মডিফাই করছি, আপডেট করছি, ডিলিট করছি। সো এই ক্রুড অপারেশনটা আমাদের থাকবে ডমের মধ্যে, এবং আমরা সামনে হচ্ছে আরও ওয়েগুলো দেখব যে আমরা কী করে হচ্ছে ইভেন্ট নিয়ে কাজ করতে পারি, আমরা কীভাবে হচ্ছে ডমের মধ্যে হচ্ছে আইটেম ক্রিয়েট করতে পারছি, আমরা কি করতে পারছি, আমরা হচ্ছে ডম থেকে হচ্ছে আইটেম রিমুভ করতে পারি বা ডিলিট করতে পারি। সো এই সব কিছুই আমরা সামনে দেখবো। আপাতত আজকে আমরা এই পর্যন্তই রাখি, এবং আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেনটা করতে পারেন এখন। ভাইয়া তাহলে তো এই তিনটার মাঝে তো শুধু ওই যে কোয়েরি সিলেক্টর হলে শুধু নোট লিস্ট রিটার্ন দেয়, বুঝিনি। এই যে তিনটা যে যেটা দিয়ে আমরা এই যে ক্লাস সিলেক্ট করছি, তিনটার মাঝে শুধু কোয়েরি সিলেক্টর অলটাই নোট লিস্ট রিটার্ন দেয়, হ্যাঁ, আর বাকি দুইটাই হচ্ছে HTML কালেকশন। আমাদের হচ্ছে দুইটা বলতে কোয়েরি সিলেক্টর না, কিন্তু সেটা হচ্ছে যে কোয়েরি সিলেক্টর অল যেটা, হ্যাঁ কোয়েরি সিলেক্টর অলটাই শুধুমাত্র নোড লিস্ট দিচ্ছে, আর গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম হচ্ছে HTML কালেকশন দিচ্ছে। ওকে,
সো এই ভিডিওটা হচ্ছে অবশ্যই দেখা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। আপনারা হচ্ছে যেটা করবেন যে নিজেই হচ্ছে কোনো একটা আপনাদের এক্সিস্টিং HTML প্রজেক্টের মধ্যে আপনি জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে টেস্ট করে দেখবেন যে আপনি প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারছেন কিনা, বা অ্যাক্সেস করার পরে আমি হচ্ছে বেসিক যেই আমরা কিছু হচ্ছে প্রপার্টি চেঞ্জ করেছিলাম, যেরকম হচ্ছে কালার বা হচ্ছে টেক্সট সাইজও হচ্ছে চেঞ্জ করতে পারবেন, আপনি হচ্ছে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। আপনি হচ্ছে ট্রাই আউট করে দেখবেন যে ডিফারেন্ট জিনিস, আচ্ছা এই জিনিসটা হচ্ছে CSS দিয়ে আমি করেছি, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে এটা করতে পারি কিনা, বা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ভ্যালুটা আমি চেঞ্জ করতে পারি কিনা। তো জাস্ট ট্রাই আউট করে দেখবেন। আমরা হচ্ছে সামনের ক্লাসে আরও হচ্ছে ডিপে যাব, আমরা হচ্ছে ইভেন্ট নিয়ে কাজ করব, যে কি করে আমরা ইউজারের অ্যাকশনের উপর বেস করে চেঞ্জ করতে পারি। যেমন আজকে আমরা যেটা করেছি সরাসরি এখানে বলে দিচ্ছি, লাইক আমি যদি বলি যে ইউনিক 0 দিয়ে আমরা যদি বলে দিই যে হচ্ছে স্টাইল এবং হচ্ছে তুমি হচ্ছে কালার চেঞ্জ হয়ে তুমি কি করো, তুমি হচ্ছে নেভি হচ্ছে হয়ে যাও। সো এটা এখন কালার চেঞ্জ হচ্ছে, আমাদের এখানে কোডটা এক্সিকিউট করা লাগছে, বাট নর্মালি কিন্তু এরকম করে কোড চেঞ্জ হয় না। এই যে বাটন বাবা যে আছেন, ওকে আমি যখন ক্লিক করব তখন ও কিছু একটা জিনিস চেঞ্জ করছে। তো আমরা হচ্ছে ইভেন্ট নিয়ে হচ্ছে পরবর্তীতে জানবো। সো ইটস লাইক জাস্ট রকমারিতে আসার পর আমি যখন ডিলিট বাটনে ক্লিক করছি আইটেম ডিলিট হচ্ছে। এটার জন্য কিন্তু আমি এখানে বসে বসে কিন্তু ইন্সপেক্ট করে কিন্তু এই এলিমেন্টটাকে কিন্তু অ্যাক্সেস করে তারপর রিমুভ করছি না, জাস্ট বাটনটাই হচ্ছে সেই কাজ করে দিচ্ছে। ইভেন যখন আমি হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করছি আইটেমটা কিন্তু কার্টে অ্যাড হয়ে যাচ্ছে। সো এই যে বাটনে ক্লিক করার পরবর্তীতে যে আমার হচ্ছে কিছু একটা জিনিস এক্সিকিউট করছে, তো এটাকে আমরা হচ্ছে ইভেন্ট বলি, যে একটা ইভেন্ট হচ্ছে অকার্ড করলো বা একটা ইভেন্ট হচ্ছে এক্সিকিউট হলো। তো এই যে ইভেন্ট এক্সিকিউট হচ্ছে বা কিভাবে হচ্ছে আমরা হচ্ছে ইভেন্ট নিয়ে কাজ করতে পারি এরকম সেভারাল, আমরা এগুলো নেক্সট ক্লাসে দেখবো। ইভেন্ট নিয়ে আমরা আরও ইন ডিটেলসে যাবো। এরপর তো আমরা হচ্ছে প্রজেক্ট করবোই, প্রজেক্ট করলে তারপর ইটস লাইক এরপরের সপ্তাহে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্টটা করব। সো করলে পুরো জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড তারপরই হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্টও দিয়ে দিব। সো বলতে গেলে হচ্ছে নেক্সট উইকে দুইটা বড় বড় জিনিস, আমরা একটা ফার্স্ট প্রজেক্টও করব এবং আপনাদের হচ্ছে ফার্স্ট প্রজেক্ট অ্যাসাইনমেন্টও থাকবে। ওকে গাইস, তাহলে হচ্ছে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই রাখি। আমি হচ্ছে আর ফার্দার কিছুতে গেলাম না, কজ পরের টপিকে গেলে আবার দেখা যাবে যে পরের ক্লাসে চলে যাচ্ছে।